আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এক ক্লাসে আমি তোমাদেরকে এইচএসসি 2025 সালে কালকে যেহেতু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, এক ক্লাসে আমি তোমাদেরকে 9টা গ্রামার, প্রিপজিশন, ওয়ার্ডস ফ্রেজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, নারেশন, তারপরে মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম এন্ড পাংচুয়েশন, আমি সব গ্রামার গুলো অল গ্রামার্স আমি আজকে রিভিশন করব ইনশাআল্লাহ। এই সব গ্রামার গুলো তুমি যদি এখনই রিভিশন করতে পারো, ইনশাআল্লাহ কালকে তোমার পরীক্ষা অনেক ভালো হবে আশা করা যায়। আমি সব গ্রামার গুলো তোমাদেরকে রিমাইন্ডার করাবো, রিভিশন করাবো। প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার থাকে, একটা প্রি মডিফায়ার থাকে আর একটা কি মডিফায়ার থাকে, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার দ্বারা নাউনকে বর্ণনা বোঝায়, নাউনের বর্ণনা, আর পোস্ট মডিফায়ার দ্বারা কি বোঝায়, ভার্বের বর্ণনা। কিসের বর্ণনা? ভার্বের বর্ণনা। এখন দেখো কিছু মডিফায়ার্স আছে, যদি তোমাকে বলা থাকে 1 নাম্বার, এইটাই সবথেকে বেশি থাকে, প্রি মডিফাই উইথ অ্যাডজেক্টিভ। উইথ কি বলবে? অ্যাডজেক্টিভ। তার মানে বললাম নাউনের বর্ণনা করে যে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। নাউনের যে বর্ণনা করে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। তাই এই জন্য বলা হচ্ছে প্রি মডিফাই উইথ অ্যাডজেক্টিভ টু দা নাউন, এরকম বলবে। বা এইটাই এভাবে বলতে পারে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন, দুই ভাবে বলবে, প্রি মডিফাই উইথ অ্যাডজেক্টিভ টু নাউন, আর একটা বলবে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন। তার মানে দুইটাই মডিফাই করতে বলবে অ্যাডজেক্টিভ দ্বারা। কি দ্বারা বলবে? অ্যাডজেক্টিভ দ্বারা। আবার শুধু এতটুকু বলা থাকতে পারে, প্রি মডিফাই দা নাউন, তাহলে সেখানে সেই গ্যাপে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ আসে যেগুলো সব সময় ব্যবহার হয়, ব্যবহার হয়। যেমন কি কি? যেমন কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পয়েট, এই গ্রেট সবথেকে বেশি ব্যবহার হয়। তারপর কি ব্যবহার হয়? অনেস্ট, HONEST, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, এটা ব্যবহার হয়। দেখবা যে গ্যাপটা অ্যান দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? অ্যান দিয়ে, অ্যান। তারপরে এখানে বলছে প্রি মডিফাই নাউন অ্যান্ড ড্যাশ ম্যান। কি বলছে দেখো, এবার তোমাকে বললো অ্যান, তারপর গ্যাপ দেওয়া আছে, তারপর ড্যাশ ম্যান। তাহলে অ্যান দিয়ে শুরু হয়েছে, তাহলে কি তুমি গ্রেট ম্যান দিবা? না, এটা অ্যান কি, অ্যান মানে কি? এও তো বুঝতে পারতো অ্যান কেন দিয়েছে, কারণ কি এরপর একটা ভাওয়েল লাগবে, বুঝছো? এই অ্যান কার আগে বসে? ভাওয়েলের পড়বে, মানে AEIOU। তাহলে এই জায়গাতে কি বসাবো? গ্রেট বা গুড? না, এগুলো বসাতে কিন্তু হবে না। অ্যান অনেস্ট ম্যান বা অ্যান ইন্টেলিজেন্ট বসাতে পারো। কি বসাতে পারো? ইন্টেলিজেন্ট। কারণ কি দেখো এখানে ভাওয়েল আছে, এই ভাওয়েলের পূর্বে কি বসে? অ্যান বসে। অনেকে কি বসাবে? এ গুড ম্যান, এটাও অ্যান গুড ম্যান। মনে হচ্ছে যে এটাও তো অ্যাডজেক্টিভ, কারণ কি নাউনকে মডিফাই করছে অ্যান গুড ম্যান। কিন্তু গুড তো কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, কিন্তু এখানে অ্যান আছে, এই জন্য অনেস্ট। এই দেখো ও আছে, এই এর উচ্চারণ তো হবে না, অনেস্ট। ও আছে বা অ্যান আছে, এই জন্য মানে এ আছে, আই আছে, এই জন্য এই ভাওয়েলের আগে কি বসবে? অ্যান বসবে। আমার কথা বুঝতে পারছো? অ্যান অনেস্ট ম্যান বা অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। ওকে, তাহলে কোন অ্যাডজেক্টিভ গুলো সবথেকে বেশি ব্যবহার হয়? যেমন গ্রেট ব্যবহার হয়, অনেস্ট ব্যবহার হয়, গুড ব্যবহার হয়, এ গুড স্টুডেন্ট এরকম থাকতে পারে, এ গুড স্টুডেন্ট। বা তারপরে কি ব্যবহার হয়? হার্মফুল ব্যবহার হয়। এগুলো লিখে ফেলো তোমরা, কোন অ্যাডজেক্টিভ গুলো সবথেকে বেশি ব্যবহার হয়। কারণ কি এটা নিয়েই মনে করো 3 থেকে 4টা গ্যাপ থাকবে, প্রি মডিফাই উইথ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কিন্তু 3 থেকে 4টা গ্যাপ থাকবে। সুতরাং তোমরা এই অ্যাডজেক্টিভ গুলো লিখে ফেলো, যে সবথেকে যে অ্যাডজেক্টিভ গুলো বেশি ব্যবহার হয়, গ্রেট, অনেস্ট, গুড, হার্মফুল। আচ্ছা, এরপরে আমি ন্যারেশন করাবো, সমস্যা নেই। তাহলে গ্রেট, অনেস্ট, গুড, হার্মফুল। তারপরে কি ব্যবহার হয়? টক্সিক। কি ব্যবহার হতে পারে? টক্সিক হতে পারে। অনেস্ট তো লিখছি। ফেমাস হতে পারে, FAMOUS, ফেমাস, হি ওয়াজ এ ফেমাস ম্যান। বা পপুলার হতে পারে, পপুলার, এটা একটা অ্যাডজেক্টিভ। আর কথা বুঝতেছো? তারপরে এনজয়েবল পারসন, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ। বানানগুলো কিন্তু ঠিক রাখবা, ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ। তারপর কি আছে? ইন্টারেস্টিং, তারপরে গুড লিখছি, গ্রেট লিখছি, টক্সিক, হার্মফুল, হেল্পফুল। এই হেল্পফুলও বসে, মানে সাহায্যকারী মানুষ। দেখা যাচ্ছে মিস্টার রহিম ওয়াজ অ্যান অনেস্ট পারসন, হি ইজ ভেরি হেল্পফুল টু দ্য ভিলেজার্স, পুয়ার ভিলেজার্স। তার মানে এই যে হেল্পফুল একটা অ্যাডজেক্টিভ। আর কথা বুঝতে পারছো? এই যে এই অ্যাডজেক্টিভ গুলো সবথেকে বেশি ব্যবহার হয়, বুঝছো? হার্মফুল, এনজয়েবল, ইন্টারেস্টিং, টক্সিক, হেল্পফুল। আচ্ছা, আরো বসে ডেঞ্জারাস, ডেঞ্জারাস বসে। এই অ্যাডজেক্টিভ গুলো সবথেকে বেশি হয়, লিখে রাখছো? তার মানে প্রি মডিফাই উইথ অ্যাডজেক্টিভ বসলে আমরা এই ধরনের ওয়ার্ড গুলো সবথেকে বেশি বসাবো। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। এটা গেল 2 নাম্বার রুল 2। যদি বলা থাকে কোয়ান্টিফায়ার, এই সবগুলো লেখো, কোয়ান্টিফায়ার, গ্যাপের মধ্যে কোয়ান্টিফায়ার লেখা থাকে, কোয়ান্টিফায়ার লেখা, ইউজ এ কোয়ান্টিফায়ার, তখন সাম বা মেনি বসে। সাম বা কি বসবে? মেনি। কোয়ান্টিফায়ার মানে গণনা করা যায়, সাম বা মেনি বসাবো। দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর মেনি ভিলেজার্স, দেয়ার আর সাম স্টুডেন্টস, এরকম বলবে। কোয়ান্টিফায়ার লেখা থাকে, ইউজ এ কোয়ান্টিফায়ার। তারপরে রুল 3, ইন্টেন্সিফায়ার লেখা থাকে। কি লেখা থাকবে? ইন্টেন্সিফায়ার। অ্যাডজেক্টিভ যদি বলা থাকে, এগুলো শর্টকাট। ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ
তাহলে সেখানে ভেরি বসবে, সেই গ্যাপে কি বসবে? ভেরি। ইন্টেন্সিফাই মানে তীব্রতর ভাবে বর্ণনা, যে আমি শোকাহত আর আমি গভীর ভাবে শোকাহত, বুঝছো? তখন এই যে ভেরি বসবে, তখন এখানে কি বসবে? ভেরি। আর একটা ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব বলা থাকলে কি বলা থাকলে? অ্যাডভার্ব, সেই গ্যাপে আমরা সো বসাবো। কি বসাবো? সো বসাবো। বোঝা যাচ্ছে? মডিফায়ার্স বোঝা যাচ্ছে? ওকে। রুল 4 দেখো, যদি বলা থাকে ইউজ এ পসেসিভ, কি বলা থাকে? পসেসিভ। ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। পসেসিভ বলা থাকলে, যেমন হি এর পসেসিভ, সাবজেক্ট যদি হি দিয়ে শুরু হয়, হি এর পসেসিভ হিজ হবে। তারপর শি এর পসেসিভ কি হবে? হার। তারপর যদি দে দিয়ে শুরু হয়, দে এর পসেসিভ দেয়ার হবে, THEIR, দেয়ার। পসেসিভ যদি বলে, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, যেমন হি হিম হিজ, শি হার হার, দে দেন দেয়ার। তারপরে আই যদি থাকে তাহলে কি বসবে? মাই বসবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা হলো পসেসিভ যদি বলে তাহলে এগুলো বসে সব থেকে বেশি। আর একটা বসে আওয়ার, উই আস আওয়ার। পসেসিভ বললে এগুলো বসবে, এগুলোর মধ্যে। যদি সাবজেক্ট হি থাকে তাহলে হিজ, শি থাকলে হার। আচ্ছা, তারপর রুল 5 এ যদি ডিটারমিনার বা আর্টিকেল থাকে, ডিটারমিনার বোঝো, ডিটারমিনার বা আর্টিকেল, ডিটারমিনার বা আর্টিকেল যদি বলা থাকে, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে ফেলবা, পজ করে ফেলবে, বুঝছো? আমার সাথে সাথে লিখে ফেলো। তাহলে ডিটারমিনার বা আর্টিকেল যদি থাকে তাহলে সেই গ্যাপে এ এন বা ডি বসবে। এ এন বা কি বসবে? ডি বসবে। মাঝে মাঝে ফিউ বসে, ডিটারমিনার হিসেবে ফিউ বসে বা দিস, এগুলো ডিটারমিনার বলা হয়। আরেকটা যদি ডিরেক্টলি বলা থাকে, ইউজ ডেমনস্ট্রেটিভ, কি বলা থাকে? ডেমনস্ট্রেটিভ। যদি গ্যাপে ডেমনস্ট্রেটিভ বলা থাকে টু বি মডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ বলা থাকলে সেই গ্যাপে সরাসরি দিস বা দ্যাট। দিস বা কি বসাবো? দ্যাট। দেখো, সেন্টেন্সের শুরুতে হলে দিস আর মাঝে হলে দ্যাট, সিঙ্গুলার হলে। আর যদি প্লুরাল হয়, প্লুরাল হলে দিস, THEAC, দিস বা কি বসাবো? দ্যাট, সরি দোস, THOAC, দোস। তাহলে দেখো, ইউজ ডেমনস্ট্রেটিভ বলা থাকলে দিস বা দ্যাট, আর যদি ডেমনস্ট্রেটিভ বলে প্লুরাল হয় তাহলে দিস বা দোস। ওকে। এরপর দেখো রুল 7, ডেমনস্ট্রেটিভ গেল। ওকে। এরপরে দেখো ডেমনস্ট্রেটিভ, প্রি মডিফাই। এবার দেখো পোস্ট মডিফায়ার ক্ষেত্রে, এগুলো হলো প্রি মডিফায়ার ক্ষেত্রে আসে। আরেকটা আছে প্রি মডিফায়ার, এটা অনেক ইম্পর্টেন্ট। 7 নাম্বার, অ্যাপোজিটিভ যদি থাকে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এই দেখো এ আছে, এই জন্য অ্যান বসছে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ যদি বলা থাকে। আচ্ছা, আমাদের এটা 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, টাইম মেইনটেইন করতে হলে। ইউজ অ্যান অ্যাপোজিটিভ যদি বলা থাকে, অ্যাপোজিটিভ মানে দুই কমার মাঝখানে নাউন সম্পর্কে বর্ণনা দিতে হবে। অ্যাপোজিটিভ মানে হলো দুই কমার মাঝখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অ্যাপোজিটিভ, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, কিন্তু কোনো ভার্ব ইউজ করা যাবে না, কিন্তু কোনো ভার্ব কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। তাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ বলা হয়। যেমন এক্সাম্পল দেই, তোমাদের একটা গল্প ছিল আমেরিগো, কি ছিল বলতো? আমেরিগো। এরপরে কোমা থাকবে পরীক্ষায়, এখানে একটা কোমা থাকবে। এবারে ব্র্যাকেটে বলবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এটা দিয়ে অনেকে কনফিউজড হয়ে যাবে যে অ্যাপোজিটিভ কিভাবে করব। তাহলে আমেরিগো কোমা, এখানে কোমা, গ্যাপ আছে, ইউজ অ্যান অ্যাপোজিটিভ is very hard working, এরকম যদি দিই হার্ড ওয়ার্কিং পারসন টু লিড হিজ লাইফ, দেখো এরকম আছে, আমেরিকা ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন টু লিড হিজ লাইফ। এবারে তোমাকে অ্যাপোজিটিভ মানে ভার্ব ছাড়া এই আমেরিকা সম্পর্কে তথ্য দিতে হবে, ভার্ব ছাড়া আমেরিকা সম্পর্কে তথ্য দিতে হবে। তাহলে কি লিখবে এখানে? আমেরিকা, এই যাতে ভার্ব ছাড়া তথ্য, অনেকে ইজ যুক্ত করে, হু ইজ যুক্ত করে না, এরকম করে। আমেরিকা কি ছিল? একজন পথ শিশু ছিল। তাহলে এখানে লিখতে পারো স্ট্রিট চাইল্ড। আমেরিকা এ স্ট্রিট চাইল্ড, STREET, স্ট্রিট চাইল্ড, সে একজন কি ছিল? পথ শিশু। দেখো আমেরিকা একজন পথ শিশু, ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী ছিল। কারণ কি? সে আইসক্রিম বিক্রি করতো, দোকানে কাজ করতো, বিভিন্ন জায়গায় কাজ করতো নিজের জীবন চালানোর জন্য, বুঝেছো? এখানে কোনো ভার্ব আছে? ভার্ব ছাড়াই কিন্তু বর্ণনা করছি। লাইক মনে করো এখানে যদি সাকিব আল হাসান থাকে, এর জন্য একটা অ্যাপোজিটিভ বলো তো। সাকিব আল হাসান সম্পর্কে একটা অ্যাপোজিটিভ বলো দেখি, আমাকে কমেন্টসে জানাও। 30 সেকেন্ড সময়, যারা ভিডিওটা দেখতেছো। সাকিব আল হাসান, এটা সম্পর্কে একটা অ্যাপোজিটিভ বলো। জালাল আছো, ওকে, গুড, ভেরি গুড। বলে অ্যাপোজিটিভ মানে কি বোঝায়? অ্যাপোজিটিভ বলতে কি বোঝানো হচ্ছে? এই যে সাকিব আল হাসান লিখছি, তাহলে এই জায়গায় সাকিব আল হাসান সম্পর্কে কি, এখানে কি দিতে পারে একটা অ্যাপোজিটিভ বলো তো? সাকিব আল হাসান সম্পর্কে কি অ্যাপোজিটিভ দিতে পারি? এ ইন্টারন্যাশনাল ক্রিকেট, মুনিয়া লেখছে এ ইন্টারন্যাশনাল ক্রিকেট।
লামিয়া বলো, হাসি টাসি দিলে হবে না, কি হবে হবে বলো এখানে, বলো বলো বলো। মুনিয়া যেতে দেখছো এ ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে না, এ ভুল এখানে, এ ভুল, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল এখানে কি, ইন্টারন্যাশনাল আই কি একটা ভাওয়েল না, তাহলে এখানে কি, এই কি কেউ দিতে পারতেছে না আনসার ফার্স্ট? জাস্ট ক্রিকেট, নো ক্রিকেট হবে না জালাল, শুধু ক্রিকেট হবে না, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। কি অ্যাটেন্টিভ না তোমরা? কি হতে পারে? সাকিব আল হাসান পলিটিক্যাল, পলিটিক্যাল কি, পলিটিক্যাল কিছু লিখতে হবে, সাকিব আল হাসান পলিটিক্যাল হচ্ছে না। লামিয়া, লামিয়া কবির, ওকে কেউ দিতে পারতেছে না, এখানে অ্যাপোজিটিভ কি, সাকিব আল হাসান এ ক্রিকেট প্লেয়ার, এরকম দিতে পারো, এই ক্রিকেট যদি দাও, ওই যে লামিয়া যেটা মনে করেন মুনিয়া যেটা দিলে অ্যান ইন্টারন্যাশনাল প্লেয়ার, এটা দিতে পারো, অ্যান ইন্টারন্যাশনাল, অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, এইভাবে দিতে হবে, ক্রিকেট প্লেয়ার এরকম। দেখো এখানে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো ভার্ব আছে? সাকিব আল হাসান একজন আন্তর্জাতিক ক্রিকেট, ক্রিকেট, ক্রিকেট আন্তর্জাতিক কি, ক্রিকেট প্লেয়ার, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় বলছে, এটা দিতে পারো। বা এরকম সাকিব আল হাসান এ ক্রিকেট প্লেয়ার, এটা দিতে পারো, সিএলসি ক্রিকেট, ক্রিকেট প্লেয়ার বলছে এতটুকু, সাকিব আল হাসান একদম কি ক্রিকেট খেলোয়াড়, এতটুকু কি পজিটিভ হতে পারে। তোমাদেরকে অ্যাটেন্টিভ হতে হবে, না হলে তো হবে না। পলিটিশিয়ান এটাও হয়নি, সাকিব আল হাসান পলিটিশিয়ান, 2-3 ওয়ার্ডের হতে হবে, বুঝছো, 2-3 ওয়ার্ডের অ্যাপোজিটিভ হতে হবে। তাহলে এটা বুঝছো অ্যাপোজিটিভ, মোটামুটি তো ক্লিয়ার তাই না, অ্যাপোজিটিভ। এবারে দেখো যদি বলা থাকে 7 নম্বর, যদি বলা থাকে ইউজ ইনফিনিটিভ, ইউজ যদি বলা থাকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বলা থাকে 2 প্লাস V1 হবে, 2 প্লাস কি হবে বলতো, V1, 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে, 2 প্লাস ভার্বের কি হবে, বেস ফর্ম। যেমন কারাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, কারাপশন কি হচ্ছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। উই শুড, ইট ইজ হাই টাইম টু স্টপ, ইট ইজ হাই টাইম কি দিবা, টু স্টপ। ইনফিনিটিভ বললেই টু যুক্ত একটা ভার্ব দিয়ে দিবা, ওকে। এরপর দেখো যদি বলা হয় ইউজ, ইউজ যদি বলে পার্টিসিপল, ইউজ যদি বলে পার্টিসিপল, পার্টিসিপল বা জিরান্ট, পার্টিসিপল বা জিরান্ট যদি বলে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। যেমন টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, টিচিং ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেন্টেন্সের মাঝে বসবে। তাহলে পার্টিসিপল বা জিরান্ট বললে ভার্বের সাথে কি বসাবা, আইএনজি দিয়ে দিবা। আমাদের বুঝতে পারছো? আরেকটা লাস্ট যেটা আমরা পেয়ে থাকি 9 নম্বরে, ইউজ আ প্রিপজিশনাল ফ্রেজ, ইউজ আ প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল যদি ফ্রেজ থাকে তাহলে কি দিবা, প্রিপজিশন যুক্ত সেন্টেন্স হবে, অবশ্যই একটা প্রিপজিশন থাকতে হবে, লাইক অন, অফ, ফর, ইন, অফ, টু, এগুলো দিয়ে শুরু হতে হবে, বা ফ্রম। প্রিপজিশনাল ফ্রেজ হলে প্রথমেই এখানকার মধ্যে অন, অফ, ফর, ইন, অফ, এই প্রিপজিশন গুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তারপরে তোমাকে এক্সট্রা কি বসাতে হবে, ওয়ার্ড বসাতে হবে। যদি প্রিপজিশনাল ফ্রেজ বলে, তাহলে প্রিপজিশন তো তোমরা জানো কোন প্রিপজিশন গুলো, 1 নম্বরের প্রিপজিশন রয়েছে, এই যে এই প্রিপজিশন গুলি সবথেকে বেশি ব্যবহার হয়। 1 নম্বর কিন্তু এখানেই হয়ে যাবে, যে অন, অন মানে কি, অন মানে হলো উপরে, অফ, অফ মানে কি, প্রিপজিশন কিন্তু এখানে করাচ্ছি। সবথেকে বেশি প্রিপজিশন যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমি অর্থ লিখে দিচ্ছি। যদি অন উপরে বোঝায় তখন কি বসে, অন, তারপরে র বা যদি এর বসে, এর বোঝায় তখন অফ, অন, অফ, এগুলো সবথেকে বেশি প্রিপজিশনে ব্যবহার হয়। তারপরে ফর, ফর মানে কি, ফর মানে জন্য ব্যবহার হয়। ইন, ইন মানে কি, মধ্যে। অফ, অফ মানে কি, র বা এর। টু মানে কি, টু মানে প্রতি, টু মানে কি, প্রতি, এগুলো কিন্তু সবথেকে ব্যবহার হয় বেশি। টু মানে দিকে, টু মানে কি, প্রতি দিকে। তারপরে কি ব্যবহার হয়, প্রিপজিশনাল ফ্রেজ বললে অ্যাবাউট ব্যবহার হতে পারে, অ্যাবাউট হিজ সাকসেস। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট মানে সম্পর্কে। এখানে প্রিপজিশন আমাদের পড়া হয়ে যাচ্ছে, প্রিপজিশন আর আলাদা দেখাবো না। সবথেকে বেশি যে প্রিপজিশন গুলো ব্যবহার হয় এগুলোই, অন, অফ, ফর, ইন, অফ, টু। টু যদি 3-4টা দিয়ে রাখো, যদি সবগুলো 10টা গ্যাপে টু দিয়ে রাখো, তাও তুমি 2 পাবে, 2 থেকে আড়াই পাবো, বুঝছো। টু এমন একটা প্রিপজিশন সবার সাথে যায়, মনে হয় টু হচ্ছে। এখানে আরেকটা বলে দিই, যেমন কানেক্টরসে কি বললাম, কনফিউজ যদি হও হাউএভার বা মোরিভার, আর প্রিপজিশনে কনফিউজ হলে এই টু বসাবা। প্রিপজিশনে কনফিউশন আসলে সেই গ্যাপে কি দিবা, টু দিবা। দেখবে যে স্যার কনফিউজ হয় মার্ক দিয়ে, দেখবা টুর সাথে অবলিক দেওয়া থাকে, টু হতে পারে, ইনটু হতে পারে, অফ হতে পারে, টুর সাথে অবলিক রাখে, বুঝতে পারছো। সুতরাং টু, এই মনে করো যে আমরা খেলাধুলায় দেখো না, একজন কি নেই, কি যেন বলে, বুঝছো, যে খেলাধুলায় দেখাচ্ছে এইদিকেও একজন বেশি, এদিকেও মনে করো যে একজন বেশি হচ্ছে, এদিকে 3 জন, এদিকে 3 জন, মাঝখানে একজন, আলাভুলা নাকি যেন বলে, এই টুটা হলো তাই, বুঝছো, উভয় দিকে কাজ করবে, বুঝেছো। তাহলে এই জায়গাটা এই যে টু, আমরা মনে করো প্রিপজিশনে যদি কনফিউজ হও তাহলে টু দিয়ে দিবে সেই গ্যাপে, চোখ মুজে, ওকে। অ্যাবাউট, অ্যাবাউট মানে কি, সম্পর্কে। তারপরে ফ্রম ব্যবহার হয়, এই প্রিপজিশন গুলো লিখে ফেলো। ফ্রম মানে কি, থেকে। তাহলে আমাদের 3টা গ্রামার হয়ে যাচ্ছে, এরপর ন্যারেশন করবেন, চলো। তাহলে ফ্রম, ফ্রমের পরে কোনটা আমরা করতে পারি, ফ্রম, ফ্রম, ফ্রম ব্যবহার হয় উইথ, উইথও ব্যবহার হয়, উইথ, উইথ মানে কি, সাথে। উইথ মানে সবথেকে বেশি ব্যবহার হয় অনেক সময়,
উইথ মানে সাথে, যে আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই, আই উড লাইক টু ভিজিট উইথ ইউ, বুঝছো? এই যে উইথ মানে সাথে বোঝায়। তারপরে কি ব্যবহার হয়? এগনেস্ট ব্যবহার হয়। আমি দেখলাম প্রিপজিশনে এগনেস্ট আসতেছে, এগনেস্ট মানে বিরুদ্ধে, এই প্রিপজিশনটা ব্যবহার হচ্ছে। এগনেস্ট মানে কি? বিরুদ্ধে। ওকে, আরেকটা ব্যবহার হচ্ছে আপ মানে কি? উপরে, আপ মানে উপরে বোঝায়। আর কি হতে পারে? অন, ফর, আপ, ফ্রম, অ্যাবাউট, বাই মানে এই লাস্ট ওয়ান, বাই মানে দ্বারা, বাই মানে কি? দ্বারা বা মাধ্যমে, বাই মানে দ্বারা বা মাধ্যমে, বুঝছো? বাই হলো এই যে মনে করো যে প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, যে কারো দ্বারা কোনো কিছু ঘটেছে। দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ডেড বাই এ গ্রুপ অফ পিপুল, দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন্ডেড বাই এ গ্রুপ অফ পিপুল, মানে এটা প্যাসিভ ভয়েস, কিছু মানুষের দ্বারা এই ঘটনাটা ঘটেছে। এই হলো প্রিপজিশন। এই প্রিপজিশন গুলো লিখে নাও, এই প্রিপজিশন গুলো সবথেকে বেশি ব্যবহার হয়। আর এগুলোই হলো এই মডিফায়ার্স এর ক্ষেত্রে যদি বলে ইউজ আ মডিফাই টু প্রিপজিশন উইথ প্রিপজিশনাল ফ্রেজ, যদি প্রিপজিশনাল ফ্রেজ বলে তাহলে অবশ্যই এগুলো নিতে হবে, এরপরে তুমি এক্সট্রা ওয়ার্ড নিবা। যেমন আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে এরকম হতে পারে যে আই অ্যাম ওয়েটিং, তারপরে গ্যাপ দিয়েছে মনে করো, এই গ্যাপে তোমাকে বলছে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ, ইউজ অ্যান প্রিপজিশনাল ফ্রেজ, PHRAC, ইউজ এ প্রিপজিশন, আই এম ওয়েটিং ড্যাশ। এবার বলছে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ, কি হতে পারে বলো তো? আই এম ওয়েটিং, ফাদ হাসান কৌশিক বলতেছে হাই, তাহলে এখানে কি হতে পারে বলো? যে আই এম ওয়েটিং ড্যাশ, তারপর বলছে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ। এখানে এই গ্যাপে কি বসাতে পারো? প্রিপজিশনাল ফ্রেজ, যে কোনো একটা প্রিপজিশন নিতে হবে, তারপর এক্সট্রা ওয়ার্ড, এটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ। কি হতে পারে এখানে? আই এম ওয়েটিং, এভরিওয়ান টেল মি ফার্স্ট। আই এম ওয়েটিং জাস্ট ফর বললে হবে না সাব্বির, আই এম ওয়েটিং ফর জাস্ট বললে হবে না, প্রিপজিশনাল ফ্রেজ নিতে হবে, এর সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড যুক্ত করতে হবে। প্রিপজিশনাল ফ্রেজ লাইক মনে কি? মনে করো কি আমি ঘুরতে যাই উইথ, এরকম হতে পারে উইথ মাই ফ্যামিলি, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। উইথ মাই ফ্যামিলি, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন সাথে কিছু ওয়ার্ড, এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। কি হতে পারে বলো ফার্স্ট। কি তোমরা কি পারো না? অনেকজন তো ক্লাস করতেছো। ফার্স্ট আই এম ওয়েটিং ফর ইউ, এটাও কাছাকাছি গেছে, আর একটু ভালো হলে আর সুন্দর হয়। সাব্বির রহমান তাও চেষ্টা করতেছে, দ্যাটস গুড। আর বাকিরা কি পারো না যারা দেখতেছো? আই এম ওয়েটিং এর পরে কি হতে পারে? তুমি কি লিখেছো? কেউ তো লেখা নেই। জালাল লিখতেছে ফর ইউ, চ্যাটিং। কি? আই এম ওয়েটিং ফর রেজাল্ট, আমি রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, বুঝছো? ফর ইওর হবে না, ফর ইউ এটা হয় কিন্তু ছোট হয়ে যাচ্ছে, বুঝছো? সেন্টেন্সটা এরকম ব্যবহার করতে পারো, ফর ইউ, ফর রেজাল্ট, কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, এটা হবে এরকম, ফর এরকম হতে পারে, আই এম ওয়েটিং ফর রিসিভিং, RECEIVING, ফর রিসিভিং মাই ব্রাদার, এরকম হতে পারে। আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করতেছি আমার ভাইকে কি করার জন্য? রিসিভ করার জন্য। ফর রিসিভিং মাই সন হতে পারে, আমার সন্তানকে গ্রহণ করার জন্য, আমার ভাইকে, আমার ফাদারকে, বুঝছো? রিসিভিং ফর। আচ্ছা, এইটা দিচ্ছ ফর রেজাল্ট, এগুলো হবে। ফরের পরে এক্সট্রা কোনো ওয়ার্ড থাকলেই হবে, ফর ইউ এটাও হবে, বুঝছো? জাস্ট শুধুমাত্র ফর প্রিপজিশন নিয়েছো, একটা ওয়ার্ড নিয়েছো, দ্যাট ইজ কল্ড প্রিপজিশনাল ফ্রেজ। তার মডিফায়ার্স ক্লিয়ার। পসেসিভ বললে হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার। ডিটারমিনার বললে বা আর্টিকেল বললে এ এন্ড দি। ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট, দিস, দোজ। ইনফিনিটিভ বললে টু যুক্ত ভার্ব। পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি। প্রিপজিশনাল ফ্রেজ বললে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড। ওকে, নাও we are going to discuss about narration. Okay, what is narration? দেখো, narration আমরা অনেক শর্ট করে শিখবো, সংক্ষিপ্ত ভাবে, একবার সংক্ষিপ্ত। narration মেইনলি দুই প্রকার, একটা কি বলতো? একটা ডিরেক্ট, একটা হলো ডিরেক্ট narration, আর একটা কি বলতো? আরেকটা হলো ইনডিরেক্ট narration। ডিরেক্ট আর একটা কি? ইনডিরেক্ট narration দুই প্রকার, একটা ডিরেক্ট আর একটা কি? ইনডিরেক্ট। তাহলে narration করার ক্ষেত্রে যেটা মেইনলি আমাদের ফোকাস করতে হয়, narration করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। যেমন ডিরেক্ট টু ইনডিরেক্ট, এগুলো তোমরা অনেকেই জানো, বুঝছো? তারপর একটা রিমাইন্ডার দিচ্ছি, যেমন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হবে? টোল্ড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? টোল্ড দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ মানে অ্যাসার্টিভ মানে তো বর্ণনা, ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা, তাহলে কি হবে? আস্কড। আস্কড এর পরে ডবলএস হবে বা ইফ হবে, আস্কড এর পরে ডবলএস হবে বা কি হবে? ইফ হবে ইনডিরেক্ট করার সময়। এরপর দেখো এই যে আরেকটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি? যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড
অনুরোধ বোঝালে কি হয় বলতো, রিকোয়েস্টেড। রিকোয়েস্টের সাথে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, কি বসে, দ্যাট। ইন্টারগেটিভের ক্ষেত্রে ডব্লিউএইচ এর ক্ষেত্রে ডব্লিউএইচ থাকবে বা ইফ, বুঝছো? আর ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসবে, রিকোয়েস্টেড টু বা অ্যাডভাইস টু, অ্যাডভাইস টু, অর্ডার টু, ফরবিড টু, নিষেধ করার ক্ষেত্রে। আর যদি তুমি কনফিউজড হও এটা অনুরোধ, রিকোয়েস্ট নাকি, তখন তুমি টোল্ড টু দিবা, কি দিবা, টোল্ড টু দিবা। এই তিনটা বিষয় জানলেই তুমি কি করতে পারবা, ন্যারেশন অ্যান্সার করতে পারবে। কি এর আগে কি, এর আগে সাবজেক্ট নিতে হবে আর এরপরে অবজেক্ট নিতে হবে। সবার গুলো আগে সাবজেক্ট নিতেই হবে, সাবজেক্ট তো থাকবে যে বর্ণনা করে। আর ন্যারেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট। যেমন সাব, যদি সাব থাকে ন্যারেশনের ক্ষেত্রে, তাহলে ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, রেসপেক্টফুলি। কি ব্যবহার করবো, রেসপেক্টফুলি, যদি সাব থাকে। তারপর যদি নো থাকে, নো থাকলে কি হবে, এটা কিন্তু এক মার্কের উপরই। নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, রিপ্লাইড ইন দা কি বসে, নেগেটিভ, রিপ্লাইড ইন দা নেগেটিভ। যদি ইয়েস থাকে কি বলবে, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। বানান কিন্তু ঠিক রাখতে হবে, এ ডবল এফ আই আর, অ্যাফার্মেটিভ, এমএটিআইভি, অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। আর যদি সোন থাকে, ফ্রেন্ড থাকে বা ড্যাড থাকে, যদি কাউকে সম্বোধন করে থাকে, তখন কিন্তু অ্যাড্রেসিং বসবে, এ ডবল টি আর ই ডবল এস, অ্যাড্রেসিং। কি বসবে বলতো, অ্যাড্রেসিং অ্যাজ কিভাবে, ফোন বলে বা ফ্রেন্ড বলে, এভাবে থাকবে। ওকে, আচ্ছা। তারপরে এই যে টুডে থাকলে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে, এগুলো তোমরা জানো। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। টুমরো থাকলে দা নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে। দিস থাকলে দ্যাট হয়, বুঝছো? আরেকটা পরিবর্তন যেটা তোমাদেরকে জানা দরকার, আমরা মনে করো ডিরেক্ট থেকে ইনডিরেক্টের ক্ষেত্রে, জাস্ট এটা মাথায় রাখবে। প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে বলতো, পাস্ট টেন্স হবে, বুঝছো? প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট টেন্স। মানে এই পাশে V1 আছে, এই পাশে কি হবে, V2। লাইক মনে করো এই এম কিন্তু একটা V1, এর পাস্ট কি বলতো, ওয়াজ। ওয়ানটা একটা V1, ওয়ানটা V2 কি বলতো, ওয়ান্টেড। এই বিষয়গুলো মনে রাখতে হবে। নিড একটা V1, নিডের V2 কি, নিডেড। এই ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট থাকলেই কোন টেন্স করবো, আমরা পাস্ট টেন্স করবো। ওকে, এবার দেখো আমরা ন্যারেশনের ক্ষেত্রে আমরা শর্টকাট ফলো করে আমরা একটা এক্সাম্পল সলভ করবো। ওকে, তাহলে দেখো একটা এক্সাম্পল আমরা লিখি। লাইক মনে করো যে এরকম যদি থাকে এক্সাম্পল, মনে করো এটা তোমাদের পাংচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল, বুঝছো? আমি পাংচুয়েশনও তোমাদের একসাথে শিখাচ্ছি যে ডিরেক্টের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড ভার্ব চিনতে হয়। একটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই পাংচুয়েশন অনেকে সহজ মনে করো, ন্যারেশনে যেমন 7 মার্ক, পাংচুয়েশনও 7 মার্ক, দুইটা একসাথে হয়ে যাবে, বুঝেছো? আমাদের 3টা গ্রামার হয়ে গেছে, আরো 2টা করতেছি 5টা, আর কয়েকটা হলে শেষ হয়ে যাবে। তাহলে দেখো ন্যারেশনের ক্ষেত্রে টাইম ইজ লিমিটেড, আর 35 মিনিট ক্লাস করবো। তাহলে এখানে ইনভার্টেড কমার মধ্যে যখন আমরা রিপোর্টেড স্পিচ লিখবো, তখন ইনভার্টেড কমার মধ্যে থাকবে। কিরকম, এটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড হয়, যে মনে করো হোয়াট, এই ভুলটা সবাই করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর, এরকম অনেক এক্সাম আছে। ফর ইয়োর, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইয়োর, হোয়াট ডু ইউ ওয়ান্ট আফটার, এখানে দেবো আফটার। হোয়াট ডু ইউ ওয়ান্ট আফটার, AFTR, আফটার ইয়োর এক্সামিনেশন, এক্সামিনেশন। তারপরে এই জায়গাতে ইন্টারগেটিভ, এর একটা কথা শেষ হয়নি, বুঝছো? আই এরকম আছে, মনে করো আই অ্যাম রেডি, READY, আই এম রেডি টু গিভ ইউ দিস, আই এম রেডি টু গিভ ইউ দিস। ওকে, এইবারে দেখো এখানে কথা শেষ হয়ে গেছে। এইবারে তাহলে দেখো এটা কি, আগেরটা ছিল ইন্টারগেটিভ, এই জন্য ইনভার্টেড কমা দিলাম, এখানে ইন্টারগেটিভ চিহ্ন দিলাম। পরেরটা দেখো আই অ্যাম, আরেকটা শুরু হচ্ছে আই অ্যাম, অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম, আই এম রেডি টু গিভ ইউ দিস। দেখো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস টোল্ড, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস আস্কড। এবার এই বাক্যটা কে বলেছে, যখন তোমরা পাংচুয়েশন করবা, তাহলে এটা কথা শেষ, এই জন্য এখানে ইনভার্টেড কমা শেষ। এবারে অ্যাসার্টিভ বাক্য হওয়ার জন্য এখানে কমা হবে যদি এরপরে যদি কি থাকে, সেইড, রুবেল, সেইড যদি এরকম কথা থাকে, রুবেল বা ডিডো। সেইড কে বললো, ডিডো বললো, এই জায়গাতে কিন্তু ফুল স্টপ হবে না, অনেকেই ফুল স্টপ দাও ন্যারেশনের ক্ষেত্রে। এখানে ইনভার্টেড, এখানে কমা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এই জায়গাতে এসে ফুল স্টপ। এটা হলো একজনের কথা, এটা পুরোটা হলো একজনের কথা। আরেকজনের কথা যদি শুরু হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আরেকজন বললো I need a phone, সবাই যেটা চায়, I need a phone, এতটুকু, I need a phone, ওকে, এটা দিলাম, I need a phone, ইয়েস দিলাম, মনে করো এখানে দিলাম I need a phone। তারপরে এখানে মনে করো এক কথা শেষ, I need a phone, এক কথা শেষ। এটা দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো I need a phone, তারপর ফোনের পরে এখানে ইনভার্টেড কমা দিয়ে শেষ। এটা কে বলছে,
রিপ্লাইড, এটা কি থাকবে রিপ্লাইড। এটা যদি অ্যাসার্টিভ এই জন্য কিন্তু কমা হলো। এটা যদি জিজ্ঞাসা করতো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ মি, তুমি কি দিতে চাও আমাকে, তাহলে কি হতো এখানে ইন্টারোগেটিভ হতো, যদি জিজ্ঞাসা হতো। তারপরে রিপ্লাইড কে বলেছে, রিপ্লাইড সন, রিপ্লাইড সন, আমার কথা বুঝতেছো, রিপ্লাইড দা সন আমরা দিলাম, রিপ্লাইড দা সন যদি জিজ্ঞাসা করতো, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করেনি অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য এখানে কমা হবে। দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা শেষ করবো, কারণ এটা হলো একটা রিপোর্টেড স্পিচ। এরপর রিপোর্টেড ভার্ব রিপ্লাইড দা সন, এই জায়গাতে এসে ফুল স্টপ হবে। মানে এটা একটা বাক্য, এই পাশে এটা একটা বাক্য। আমার কথা কি বুঝতে পারছো? এ কি বললো, আই নিড আ ফোন। এরপরে বাবা আবার জিজ্ঞাসা করতে পারে, আবার জিজ্ঞাসা করতে পারে যে এনিথিং ইলস, কি বলবে, এনিথিং ইলস, ALS, এনিথিং এলস, আর কিছু জিজ্ঞাসা করলো, এনিথিং এলস, এতটুকুই একটা সেন্টেন্স হয়ে যেতে পারে। এরপরে কিন্তু রিপ্লাই টিপ্লাই আর থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে এটা কে বলছে, এনিথিং এলস, এটা কে বলছে, বাবা বলেছে। এবার এসে বললো এনিথিং এলস, এখানে কিন্তু ইনভার্টেড কমাতে কি করতে হবে, শেষ করতে হবে। এবার সন্তান আবার বলতেছে, আবার ইনভার্টেড কমা, দেখো এতটুকু একটা ইনভার্টেড কমা, মানে এতটুকু একটা রিপোর্টেড স্পিচ। আবার আমরা রিপোর্টেড স্পিচ আরেকটা শুরু করতে পারতেছি। এ বলতেছে নো, ভালো সন্তান যদি হয় বলবে নো, আই হ্যাভ নো চাহিদা, আই হ্যাভ নো ডিমান্ড, চাহিদার ইংরেজি আমরা দিতে পারি আই হ্যাভ নো ডিমান্ড ফ্রম ইউ, আই হ্যাভ নো ডিমান্ড ফ্রম ইউ। তারপরে এখানে দেখা যাচ্ছে আরেকটা বাক্য বললো থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ, শেষ। এইবার দেখো থ্যাংক ইউ, এইবার এটা কে বলেছে, এখানে যদি আর পরে যদি কেউ না থাকে তাহলে এখানেই ফুল স্টপ দেবো, কিন্তু যদি এখানে থাকে সেইড দ্য সং, তাহলে এখানে কি দেবো, এখানে কমা দেবো, এখানে ফুল স্টপ। এই দেখো একটা তোমাদের পাংচুয়েশনও শিখা হয়ে গেল, পাংচুয়েশনও শিখা হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছো সবাই, না বোর হচ্ছ? সবাই কি ক্লিয়ার বুঝতেছো আমার কথা, কিভাবে একটা পাংচুয়েশন আমরা অ্যান্সার করলাম এই ন্যারেশনের ক্ষেত্রে? এটা কি বুঝছো? আমি তো চিল্লাই যাচ্ছি, তোমরা কি বুঝতেছো? আমাকে একটু মোটিভেশন দাও, যদি বোঝো তাহলে ক্লাস কন্টিনিউ হবে, না তোমাদের সময় অপচয় হচ্ছে। সবাই কি বুঝতেছো? একটু ফাস্ট জানাও। এটা আমরা এখন উত্তর করবো, ন্যারেশনের ক্ষেত্রে এটা এখন ফুল উত্তর করবে অ্যান্সার। সবাই কি বুঝতেছো? একটু রিপ্লাই দাও, অ্যাটেনটিভ আছো এভরিওয়ান? হ্যাঁ ভাইয়া, নিশান বলতেছে হ্যাঁ ভাইয়া। ওকে, সবাই কি ক্লিয়ার বুঝতেছো? এই ন্যারেশন টেন্সড, আরে বাবা টেন্সড কে, লামিয়া অবশ্যই, ফাহাদ বলতেছে অবশ্যই, মুনিয়া বলতেছে ওকে হ্যাঁ বুঝতেছি, থ্যাংক ইউ ফর ইয়ার কমপ্লিমেন্ট। তার মানে আমি একটু হলেও বোঝাতে পারতেছি, থ্যাংক ইউ। তাহলে দেখো এইবারে আমরা এটাকে আমরা কি করবো, এখন অ্যান্সার করবো। ন্যারেশন এটা কিন্তু ডিরেক্ট স্পিচে আছে, এবারে এটাকে আমরা ইনডিরেক্ট করবো। ইনশাআল্লাহ দোয়া করো যেন তোমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট আসে। পরীক্ষা কিন্তু মাঝে মাঝে এই মানে ইনডিরেক্ট করে দেওয়া থাকে, এটাই করতে হয়। সেম ভাবে উল্টাই দিতে হবে, মানে এটা ইনভার্টেড কমা দিয়ে তোমাদের তো করতে হবে। এই মাথায় রাখবে এই যে এই ওয়ার্ড গুলো এইভাবে সেম ভাবে ইনভার্টেড কমা দিয়ে উল্টাই দিবা যদি উল্টোটা আসে। আশা করি যেন ডিরেক্ট থেকে ইনডিরেক্টই আসবে ইনশাআল্লাহ। বুঝেছো? তারিফ এসেছো, তারিফ দিন। ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। ওকে, দেখো এইবারে আমরা অ্যানসার করবো। অ্যানসার করার ক্ষেত্রে আমরা কিভাবে প্রথমে ফলো করবো? প্রথমে অ্যানসার করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবো, দাদা একটু আমি পিছনে হটে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো এবারে দেখো অ্যানসারটা কি হবে। প্রথমে আমরা দেখো তো হোয়াট ডু ইউ ওয়ান্ট আফটার ইয়োর এক্সামিনেশন, এটা কি বলছে, আই এম রেডি টু গিভ ইউ দিস, সেইড ডিডো, সেইড কে বলেছে, ডিডো বলেছে, মানে ডিডো একজন বাবা, আর সন হলো সন, তাহলে এখানে ডিডো নিব। প্রথম বাক্যটা ডিডো বলেছে, তাহলে ডিডো নিব, ডিডো। এবারে দেখো ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কি, ইন্টারোগেটিভ যদি থাকে সাবজেক্ট হলো ডিডো, এরপরে কি নিব, আস্কড, কি নিব, আস্কড, ডিডো আস্কড, ASKD আস্কড। এবারে কাকে বলেছে, প্রথম বাক্যের ক্ষেত্রে এই আস্কড এর পরে অবজেক্টটা দিবা। প্রথম বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট আস্কড, তারপর অবজেক্ট কে, কাকে আস্কড করেছে, ডিডো আস্কড, কাকে বলেছে, দা সন কে। দুইজনের মধ্যে কথা হয় ন্যারেশনে, ডিডো আস্কড দা সন, ডিডো আস্কড দা সন। এরপর দেখো তো ডবলেস যদি থাকে তাহলে ডবলেস বসবে, তাহলে ডবলেস আছে, তাহলে ডবলেস আমরা বসালাম। ডিডো আস্কড দা সন হোয়াট, প্রথমে কি বলবে, হোয়াট। এরপর ডু ইউ ওয়ান্ট, এবার ডু দ্বারা প্রশ্ন করা হচ্ছে, ডু দ্বারা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কে বোঝায়। তার মানে এই ডু এর আর কাজ নেই, ডু অক্সিলারি ভার্ব, ডু উঠে যাবে। তাহলে কে থাকে, অনেকেই কি করে হোয়াট তারপরে ডু আছে এই জন্য ডিড বানায়, ডিড তারপর আবার হি, এই ইউ আছে, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে এই জন্য হি, তারপরে ওয়ান্টের পাস্ট ফর্ম আবার ওয়ান্টেড করে, ওয়ান্টেড পাস্ট ফর্ম এখানে কি বলবে, ওয়ান্টেড। ডিডও করতেছে, তাহলে আমরা দুইবার জিজ্ঞাসা করতেছি, ডু ইউ ওয়ান্ট, ডিড ইউ ওয়ান্ট, দুইবার জিজ্ঞাসা করবো না, এই ডু বা ডিড এগুলো উঠে যাবে, এই ডু এখান থেকে উঠে যাবে, এই জন্য ডিড আর হবে না। কারণ কি ডু হলো প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্টের পাস্ট টেন্স হলো কি, জাস্ট আমরা হোয়াট, এই যেখানে ইউ আছে, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে, ছেলেকে, তাহলে ছেলের এখানে সাবজেক্ট হিসেবে কি বলবে, হি, আর ওয়ান্টেড পাস্ট ফর্ম কি, ওয়ান্টেড। তারপরে কি আফটার, কি দিব, আফটার
ইয়র আছে মানে হিজ, তারপরে এক্সামিনেশন আফটার হিজ এক্সামিনেশন। বুঝছো? এই পর্যন্ত কিন্তু কমপ্লিট, 1 মার্ক পেয়ে গেছি। এরপর দেখো আই এম রেডি টু গিভ ইউ দিস, এটা কি বাক্য? এটা কে বলেছে? আই এম রেডি টু গিভ ইউ। দেখো এই জায়গায় ইনভার্টেড কমা শেষ হয়েছে। এটা কে বলেছে? এটা কিন্তু কে বলেছে? এটা ডিডো বলেছে, মানে তার বাবাই বলেছে। তাহলে এন্ড দ্বারা যুক্ত করব। একাধিক বাক্য একজন বললে কি দ্বারা যুক্ত করব? এন্ড দেখো তো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? তাহলে এন্ড সেড দ্যাট বা টোল্ড দ্যাট। অনেকে সেড লেখে, অনেকে টোল্ড লেখে। এন্ড সেড দ্যাট, সেড বা টোল্ড অ্যাজ ইউ উইশ, যেটা তোমার কাছে ভালো মনে হয়। এন্ড টোল্ড দ্যাট, আমার কাছে টোল্ডই বেস্ট মনে হয়। বিভিন্ন গাইড রিসার্চ করে যেটা পাওয়া গেছে টোল্ডটাই হলো বেস্ট। এন্ড টোল্ড দ্যাট, যেহেতু এখানে এন্ড দিয়েছে আমার সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই, দে ডিড অর টোল্ড দ্যাট, যেহেতু এন্ড দিয়েছি। এন্ড টোল্ড দ্যাট, আই আছে, আই দ্বারা কাকে বোঝাচ্ছে? ডিডোকে। তাহলে হি, এই যে এম আছে এই জন্য কি বলবে? ওয়াজ। হি ওয়াজ, প্রেজেন্ট থাকলেই পাস্ট হবে, ওয়ান থাকলে ওয়ান্টেড, এম আছে ওয়াজ। হি ওয়াজ রেডি, তারপরে কি? টু গিভ, হি ওয়াজ রেডি টু গিভ ইউ মানে কি? কাকে বোঝাচ্ছে? তার সন্তানকে বোঝাচ্ছে, তাই না? এই জন্য এখানে কি হবে? হিম হবে। আর যদি মেয়ে হতো তাহলে কিন্তু হার হতো। মেয়ে হলে কি হতো? হার হতো। যেহেতু ছেলে এই জন্য শোন, আর ডকার থাকলে এখানে হার হতো। দিস থাকলে কি হয়? দ্যাট। দিস থাকলে কি হয়? দ্যাট। তার মানে এই পর্যন্ত আমাদের কমপ্লিট, যে হি ওয়াজ রেডি টু গিভ হিম দ্যাট। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? গিভ হিম দ্যাট পর্যন্ত ক্লিয়ার? আশা করি বুঝতেছো। ওকে, এরপর দেখো গিভ হিম দ্যাট পর্যন্ত গেল। এরপরে দেখো কি বলছে? আই নিড আ ফোন, এটা কে বলতেছে? আই নিড আ ফোন, এটা কে বলছে বলো? আই নিড আ ফোন, এটা কিন্তু বলেছে সন্তান। রিপ্লাইড দ্য সন, তাহলে সন এই জায়গাতে আমরা সাবজেক্ট হিসেবে কি নেব? দা সন। এই দেখো এখানে আরেকটা কথা শুনেছে, দা সন সাবজেক্ট হিসেবে কে বসলো? দা সন। আই নিড আ পেন, তাহলে এখানে নিডের ক্ষেত্রে কি হবে? যেহেতু আই নিড আ পেন, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস টোল্ড, এটা মাথায় রাখবে। টোল্ড দ্যাট আর আস্কড, ডবলেস বা ইফ। তাহলে এই জাতীয় যদি অ্যাসার্টিভ, তাহলে সাবজেক্ট দা সন কি বলবে? প্রথমে টোল্ড, তারপরে কি? দ্যাট। দা সন টোল্ড দ্যাট আই দ্বারা কাকে বোঝাচ্ছে? ডিডোকে বোঝাচ্ছে না, ডিডো সনকে বোঝাচ্ছে। তাহলে হি নিডেড পাস্ট ফর্ম কি? নিডেড পাস্ট ফর্ম হলো নিডেড। হি নিডেড আ ফোন, ফোন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? রিপ্লাইড দ্য সন, দেখো এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। তার মানে আমরা প্রায় 3.5 মার্ক পেয়ে গেছি। এরপর বলছে এনিথিং ইলস, এটা কে বলে? এটা বাবা বলেছে, জিজ্ঞাসা করছে এনিথিং ইলস, তাহলে বাবা কি হবে? বাবা কে ছিল? ডিডো। তাহলে এখানে ডিডো কি হবে? আস্কড, ডিডো ASKD, আস্কড। এবার দেখো এনিথিং ইলস, এটা কি? জিজ্ঞাসা করছে, এই জন্য এখানে কি হবে? এখানে কি ডবলএস কোন ওয়ার্ড আছে? তাহলে ডিডো আস্কড ইফ বসবে, ডবলএস ওয়ার্ড নেই। যদি ডবলএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসে। কি বসে? ইফ। তাহলে ডিডো আস্কড ইফ, তারপর কি হয়ে গেল? ডিডো আস্কড ইফ এনিথিং এলস, তাহলে এখানে জাস্ট এনিথিং এলসটা লিখে দেব। এনিথিং এলস, ওকে। এরপর বলছে নো, আই হ্যাভ নো ডিমান্ড ফ্রম ইউ, থ্যাংক ইউ। এটা কি বলছে? সেড দ্য সন বলেছে, তাহলে এখানে দা সন আবার নিব। দা সন নো বলেছে, নো থাকলে কি হয়? এটা বলছে নো। এখানে যদি স্যার থাকতো তাহলে দা সন রেসপেক্টফুলি হতো। নো স্যার, তাহলে দা সন রেসপেক্টফুলি। নো থাকলে কি হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে দা সন কি হবে? নো বলেছে, তাহলে রিপ্লাইড REPLID, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই নো এর কারণে কি হলো? রিপ্লাইড ইন দা সন রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপর কি বলছে? আই হ্যাভ নো ডিমান্ড, এটা কিন্তু অ্যাসার্টিভ। আই হ্যাভ নো ডিমান্ড, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো? আই হ্যাভ নো ডিমান্ড, তাহলে এখানে কি বসাবো? এন্ড যুক্ত করবো। আই হ্যাভ, এটা একটা কি সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি বসাবো? এন্ড টোল্ড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে এন্ড টোল্ড দ্যাট, এই যাতে আই আছে তাহলে কি বলবে? হি, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য এন্ড টোল্ড দ্যাট নিলাম, আর একটা এন্ড দিয়ে যুক্ত হলো। তারপরে হি হ্যাভ আছে এই জন্য কি বলবে? হি হ্যাড নো ডিমান্ড ফ্রম ইউ আছে, ফ্রম ইউ, তার মানে ফ্রম হিম, ফ্রম কি বলবে? হিম বসবে। এবার থ্যাংক ইউ রুলসটা একটু মাথায় রাখবা। যদি থ্যাংক ইউ থাকে পরীক্ষায় যদি কি লেখা থাকে? থ্যাংক ইউ রুলস হলো, যদি পরীক্ষায় থ্যাংক, এটা একটু আলাদা করে লিখে নিবা। থ্যাংক ইউ, পরীক্ষায় থ্যাংক ইউ যদি থাকে, এর রুলস হলো সাবজেক্ট মানে যে বলেছে থ্যাংক ইউটা, সাবজেক্ট নিবা, তারপর থ্যাংক এর পাস্ট ফর্ম হবে থ্যাঙ্কড, তারপরে এই জায়গাতে যদি মেয়ে হয় তাহলে হার মানে ইউ, যাকে দিয়েছে আর কি, বাবাকে দেখবা, আর যদি ছেলে হয় তাহলে হিম। বুঝেছো? এরপরে যদি ভেরি মাছ থাকে ভেরি মাছ লিখে দিবা। থ্যাংক ইউ ভেরি মাছ থাকলে ভেরি মাছ বুঝছো? তার মানে মূল রুলস হলো এটা, সাবজেক্ট প্লাস এখানে টোল্ড দ্যাট, আস্কড ইফ বা টোল্ড টু এরকম কিছু হবে না। থ্যাংক ইউ এর রুলস হলো সাবজেক্ট যে বলেছে, তাহলে কে বলেছে এই বাক্যটা? থ্যাংক ইউ কে বলেছে? ডিডো বলেছে, মানে ডিডো নয় সরি সন বলেছে, তাহলে কি বলবে? দা সন।
দ্য সন কি হবে বলতো? দ্য সন থ্যাঙ্কড, THANK, থ্যাঙ্কড পাস্ট ফর্ম হবে। এই দেখো থ্যাঙ্ক ইউ বলেছে, দ্য সন থ্যাঙ্কড ইউ আছে, ইউ কাকে বোঝাচ্ছে? বাবাকে বোঝাচ্ছে, তাহলে থ্যাঙ্ক হিম। তারপর যদি ভেরি মাচ থাকতো হিম, শেষ। আশা করি ন্যারেশন বুঝতে পেরেছো। এভরিওয়ান, দ্য সন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড টোল্ড দ্যাট হি হ্যাড নো ডিমান্ড হিম। আশা করি ন্যারেশন বুঝতে পেরেছো। এভরিওয়ান, ইজ দেয়ার এনি প্রবলেম ইন ন্যারেশন? ইজ ইট ক্লিয়ার? আবার একটু মোটিভেশন দাও। ন্যারেশনে কি কোনো প্রবলেম আছে? বুঝেছো? কোন জায়গায় ইফ বসবে, ডব্লিউএস না থাকে ইফ বসবে, আর যদি ডব্লিউএস থাকে তাহলে ডব্লিউএস বসবে, টোল্ড দ্যাট কোথায় বসবে? সবাই কি ন্যারেশন বুঝতে পেরেছো? ওকে, আর 21 মিনিট 22 মিনিট ক্লাস। ওকে, বুঝতে পেরেছো ন্যারেশন কি? সবাই বুঝতে পেরেছো? একটু সবাই একটু রিভিউ দাও ফার্স্ট। ইজ দেয়ার এনি প্রবলেম ইন ন্যারেশন? ফাহাদ বলছো থ্যাংক ইউ। সবাই 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 এভরিওয়ান একটু তাড়াতাড়ি জানাও। ইজ দেয়ার এনি প্রবলেম? নো ভাই। মনিয়া বলছে ইয়েস, নিশান বলছো ওকে, আমি বলছি হ্যাঁ। থ্যাংক ইউ। সবাই কি বুঝছো? ক্লিয়ার? ওকে, আশা করি সবাই ন্যারেশন বুঝছো। ন্যারেশনের পরে কোনটা করাবো বলো দেখি? ন্যারেশনের পরে কোনটা তোমাদের জন্য ইফেক্টিভ মনে হয়? রাইট ফর্ম অফ ভার্বস, আরেকটা হয়ে গেছে, or completing sentence? কোনটা করাবো? completing sentence or right form of verbs? which one? কোনটা আগে করাবো? right form of verbs এ 7 মার্ক, completing sentence এ 10 মার্ক। কোনটা আগে করাবো? ফার্স্ট দাঁড়াও, এইটা বুঝছি, আরেকটা করান। ওকে, ন্যারেশনে করবো না, সবগুলো অল্প অল্প করে রিভাইজ করবো। ন্যারেশনের পর কোনটা করাবো? বাকিগুলো ইউটিউবে আপলোড করা হবে, করে 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 বুঝছো, এই ভিডিও পুরাটা ইউটিউবে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোনটা করবো তাহলে? ওকে, আমরা এরপরে আমরা দেখি ইম্পর্টেন্ট আর একটা টপিকস এর মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস একবার শর্টকাটে আমরা দেখবো, বুঝছো, 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। প্রিপোজিশন হয়েছে, তারপরে কানেক্টরস হয়েছে, মডিফায়ার্স হয়েছে, ন্যারেশন হইলো, পাঞ্চুয়েশন হয়েছে, 5টা হয়ে গেছে, বুঝছো। রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে 6টা, বুঝছো। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ বিষয়, এটা করা লাগবে না, ওয়ার্ডস এন্ড ফ্রেজ ওটা পারবে ইজিলি। আচ্ছা, তাহলে এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট মানে কি? সঠিক। রাইট মানে কি বোঝায়? সঠিক। ফর্ম মানে হলো রূপ, অফ মানে হলো প্রিপোজিশন এর, আর ভার্ব মানে হলো ক্রিয়া। তাহলে ক্রিয়া এর সঠিক রূপ, ক্রিয়া এর সঠিক রূপ। তাহলে আমরা কানেক্টর করেছি হাত, তাহলে ক্রিয়া এর সঠিক রূপ। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে সবথেকে যে রুলস গুলো বেশি ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। রুল 1, রুল 1 এর ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখবে, দুইটা বিষয় সবথেকে বেশি মানে শর্টকাট টেকনিক এর মধ্যে। একটা হলো যদি মানে সেন্টেন্স যেটা থাকবে সেটা যদি প্রেজেন্ট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? প্রেজেন্ট দিয়ে। দেখবা প্রেজেন্ট মানে বর্তমান, যদি বর্তমান বোঝায়, সেন্টেন্সটা যদি বর্তমান বোঝায়, লাইক মনে করো সেন্টেন্সের মধ্যে কোথাও ইজ আছে, কোথাও আর আছে, বা কোথাও ভার্বের সাথে এস বা ইয়েস আছে, ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস আছে, তাহলেই বুঝবা সেন্টেন্সটা হলো প্রেজেন্ট সম্পর্কে বর্ণনা করতেছে। কি সম্পর্কে বর্ণনা করতেছে? প্রেজেন্ট। আর প্রেজেন্টের ক্ষেত্রে এখানেও যত 7 মার্ক মানে 14টা গ্যাপ থাকবে। সো এখানকার একটা শর্টকাট হলো এই 14টা গ্যাপের মধ্যে যদি প্রেজেন্ট দিয়ে শুরু হয় মানে বর্তমান, আবার বসো, যদি প্রেজেন্ট দিয়ে শুরু হয় সেন্টেন্সটা পুরোটাই পড়বা, পুরো প্যাসেজটাই পড়বা। যদি ভার্ব বাই এস বা ইয়েস আর ইজ কোথাও পাও প্রেজেন্ট, তাহলে দেখবে ম্যাক্সিমাম ভার্ব V1 হবে। এবং যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এর রুলস, সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস যুক্ত হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস। প্রেজেন্ট হলে মিনিমাম 5 থেকে 6টা ভার্ব, এটা মিলাই নিও, আমি প্রত্যেকটা বোর্ডে আমি রিসার্চ করে দেখছি। 5 থেকে 6টা ভার্ব কি হবে? V1 হবে। এবং যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় মানে একজন, যেমন হি, তাহলে হি প্লেস, হির সাথে কি হবে? হি প্লেস। তারপরে হি ওয়ান্টস এরকম থাকবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, বুঝছো, এরকম সাবজেক্ট। দা বয় হতে পারে, দা বয় হতে পারে, এরকম সাবজেক্ট থাকলে হি প্লেস, হি ওয়ান্টস, শি কুকস, বুঝছো, প্রেজেন্ট টেন্স থাকবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয় বলতো? প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, ভার্বের সাথে এস বা ইএস হবে না, বুঝছো, ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করছো নাকি? শেয়ার করলে অনেক কৃতজ্ঞ হবো, যে অন্যরাও যেন উপকৃত হতে পারে, বুঝছো। তাহলে এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। লাইক কিরকম হতে পারে? দে, দে এর পরে যদি ভার্ব থাকে তাহলে দে ডু, দে ডাজ হবে না। হি যদি থাকতো হির সাথে ডাজ হতো, হি থাকলে গোজ হতো।
GOES গোজ হতো, বাট দে ডু, দে গো, মানে দে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস হবে না, যা থাকবে তাই, এইরকম দেখবা, বুঝছো? তারপর দে ওয়ান্ট, দে ওয়ান্ট, দে জায়গায় আরো কি কি থাকতে পারে? ট্রিজ থাকতে পারে, ট্রিজও কিন্তু প্লুরাল, ট্রিজ হতে পারে। এখানে আরেকটা বিষয় তোমাদের শর্টকাট ধরিয়ে দিই, যদি বি ভার্ব থাকে, এই গ্যাপে যদি বি ভার্ব থাকে, যদি সিঙ্গুলার হয় হি সি ইট, তাহলে বি ভার্ব থাকলে প্রেজেন্ট টেন্স বুঝালে ইজ বসবে, প্রেজেন্ট টেন্স বুঝালে কি বসবে? ইজ। যদি বি লেখা থাকে, ব্র্যাকেটে যদি বি লেখা থাকে, তাহলে তুমি ওই গ্যাপে কি বসাবা? ইজ বসাবা। যদি ব্র্যাকেটে বি লেখা থাকে তাহলে কি বসাবা? ইজ, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে সেই গ্যাপে প্রেজেন্ট টেন্স যদি ব্র্যাকেটে বি লেখা থাকে, তাহলে সেই গ্যাপে কি বসাবা? আর বসাবা, সেই গ্যাপে কি বসাবা? আর। এটা হলো প্রেজেন্টের কথা বলতেছি। তাহলে দেখবে এই নিয়ে তুমি 7 থেকে 8টা কমন পেয়ে যাবা। ইজ বা আর নিয়ে 2টা পাবা, আর ভার্বের সাথে এস বাই এস, তাহলে 8টার মধ্যে 4 মার্ক পেয়ে গেছে অলরেডি, বুঝছো? আর 6টা গ্যাপ থাকে, মানে এটা হলো মোস্ট শর্টকাট রাইট ফর্ম অফ ভার্বস। আমার কথা কি বুঝতেছো? এটা হলো মোস্ট শর্টকাট। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স দিয়ে যদি বর্ণনা শুরু হয়, যে কোনো জায়গায় এস বাই এস পাও, তাহলে আমরা বললাম যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হবে না। আর যদি সিঙ্গুলার হয়, বি ভার্ব থাকলে ইজ হবে, সেই গ্যাপে কি হবে? ইজ। আর যদি প্লুরাল হয়, তাহলে সেই গ্যাপে বি থাকলে আর হবে। ক্লিয়ার? এটা হলো প্রেজেন্টের ক্ষেত্রে। এবার আসো পাস্টের ক্ষেত্রে, এই দুইটা দিয়ে তো থাকে, বুঝছো? প্রেজেন্ট আর পাস্ট দিয়েই প্রশ্ন তৈরি করা থাকে। পাস্ট, পাস্ট যদি কোনোভাবে খুঁজে পাও, পাস্ট অতীত সাল, পাস্ট মানে কি বোঝায়? অতীত, যেটাকে আমরা এক্স বলে থাকি, আমাদের অতীত থাকিয়ে থাকে, তাই না? আচ্ছা, তারপরে কি হতে পারে? আচ্ছা, অতীত সবারই থাকে, বুঝছো? এটা অনেক কথা মনে হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো, অতীত সবারই থাকতে পারে, তাই না? এটা নিয়ে জাস্ট ডোন্ট টেক ইট সিরিয়াস, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্টাডি, বুঝছো? ওগুলো অতীত ভুলে যে নিজেকে নিজের কাজে মানে কি করতে হবে? নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। তুমি যদি ক্যারিয়ার গ্রো করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো কিছুই পাবে। বাট তুমি যদি অতীত নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু কেউ কোনোদিন সামনে আগাতে পারবে না, বুঝেছো? যেমন তাওসানের ক্ষেত্রে দেখো, তাওসান কিন্তু তার ক্যারিয়ার নিয়ে এগিয়ে গেছে, যদিও তাদের ডিভোর্স হয়েছে, অতীত নিয়ে পড়েছিল না, এই জন্য সে এখন চাপ পেয়েছে, চাপ নিয়ে সে ঘোরাঘুরি করতেছে সুইমিং পুলে, এই সেই, বুঝছো? এই জন্য তোমাকে কি করতে হবে? তোমার ক্যারিয়ারে ফোকাস করতে হবে। তুমি যদি অতীত নিয়ে পড়ে থাকো, ইউ ক্যান নট গ্রো your own career, বুঝছো? তোমার নিজস্ব ক্যারিয়ারে কোনোদিন উন্নতি করতে পারবে না। সো ফোকাস অন ইউর স্টাডি, বুঝছো? স্টাডিতে ফোকাস করলে পৃথিবীর মধ্যে সেরা ইনভেস্টমেন্ট হলো পড়াশোনায়। পড়াশোনায় যদি ইনভেস্টমেন্ট করতে পারো, এই যেমন 1 মাস, এই 1-1.5 মাসের মধ্যে একটা গ্রেড সার্টিফিকেট পেতে যাচ্ছ, এইটা মনে করো কোনোদিন সম্ভব নয় রিকভার করা, বুঝছো? সো এখন পড়াশোনার সময়। এখন যদি বাসায় ঘুমাও, পড়াশোনা না করো, তাহলে কিন্তু গোল্লা, গো টু দা ডেভিল, মানে গোল্লাই দেওয়া। আচ্ছা, যাই হোক, এবার রাইট ফর্ম অফ ভার্বসে আসি। পাস্টের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ব্যক্তিকে আমি কথাগুলো বললাম, ওকে? আচ্ছা, দেখো, পাস্টের ক্ষেত্রে অতীত, অতীত যদি থাকে বা কোনোভাবে যদি সাল, অতীতের সাল থাকে, অতীতের কি থাকবে? সাল। এই যে 2025 সাল বা 2024 সাল নিয়ে জুলাই রেভলিউশন নিয়ে আসছে, এটা কিন্তু অতীত, এটাও পাস্ট। আবার ওয়ান্স দিয়ে যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়? ওয়ান্স দিয়ে শুরু হয়। এগো যদি থাকে, তারপর কি থাকতে পারে? ওয়ান্স, এগো, তারপর বিফোর, এগুলো সব অতীত বোঝায়। ওয়ান্স আপন এ টাইম, লং টাইম এগো, বুঝছো? ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো সবগুলি অতীত বোঝায়। এইরকম যদি কোনো ওয়ার্ড পাও, সেন্টেন্সটা শুরু হয়েছে এরকমই, ওয়ান্স দেয়ার লিভড এন্ড কিং ইন আ জঙ্গল, এরকম যদি থাকে, তাহলে দেখবা ম্যাক্সিমাম ভার্ব ভি2 হবে, ম্যাক্সিমাম ভার্ব ভি2, বা ভার্বের সাথে ইডি যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে? ইডি। এই ভার্বের সাথে ভার্ব প্লাস ইডি হয়, ইডি হয় বেশি ভি2 হয়, ইডি ইজ ইকুয়াল টু ভি2। যেমন দেখো, এই যে ওয়ান্ট, ওয়ান্টেড ভি2 কি? ইডি। ওয়ান্টেড, নিড, নিডের ভি2 কি? নিডেড। মানে ম্যাক্সিমাম ভার্ব, এরকম টাইপের ভার্বগুলোই দেখবে কুক, কুক, তাহলে কি হবে? কুকড, প্লে, মানে কোন ভার্ব? প্লেড, মানে ম্যাক্সিমাম ভার্ব দেখবা ইডি যুক্ত হয় ভি2 হচ্ছে। এটা কিন্তু অনেকে পারো না, জাস্ট পাস্ট দিয়ে বর্ণনা থাকলে দেখবা যে তাহলে ইডি যুক্ত করে দিয়ে দিবা, তাও কিন্তু মার্ক পেয়ে যাবে, বুঝছো? 14টার মধ্যে দেখবে যে 5-6টা কারেক্ট হয়ে গেছে। যদি পাস্ট দিয়ে বর্ণনা শুরু হয়, তাহলে ম্যাক্সিমাম ভার্ব ভি2 হবে। আর কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ থাকে, বুঝছো? প্যাসিভের ক্ষেত্রে তোমাকে একটা ওয়াজ নিতে হবে বা ওয়ার নিতে হবে। যদি সাবজেক্ট নিজের কাজ না করে, অন্যের দ্বারা করায়, তখন তোমাকে ওয়াজ ওয়ার নিতে হবে, তারপর কি নিতে হবে? ভি3 নিতে হবে। সেটা হলো পাস্টের ক্ষেত্রে। প্যাসিভের ক্ষেত্রে যেমন এরকম থাকতে পারে, ইট, বা এরকম থাকে ইট, বা দা ফেয়ার, মনে করো এরকম আছে, দা ফেয়ার, মেলা। কি হয়েছে? এইবারে দেখো, মনে করো অ্যারেঞ্জ, ডবল RANG, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ বাই দা ডিসি, অ্যারেঞ্জ বাই দা ডিসি 1 year ago, 1 year ago। এটার অ্যান্সার কি হবে বলো তো? দেখি তোমরা বুঝছো না বুঝো না। এটার অ্যান্সার কি হবে? দা ফেয়ার অ্যারেঞ্জ বাই দা ডিসি। এটা কিন্তু তোমার একটা বোর্ডের কোশ্চেন, তোমাদের বোর্ডে আসছিল এইচএসসি তে। দা ফেয়ার অ্যারেঞ্জ বাই দা ডিসি 1 year ago। এটার অ্যান্সার কি হবে? লিখে দাও কমেন্টসে, 1 মিনিট সময়। Your time is running। না দেখে ভাইয়া খুঁজছে এখন।
আমার কি কিছু বলা উচিত? পাস নিয়ে ভাই অতীতের মনে পড়ে যাচ্ছে। আমার কি কিছু বলা উচিত পাস নিয়ে? আই অ্যাপ্রিসিয়েট ভাই অতীত মনে। আচ্ছা, অনেক কিছু মনে পড়ে যায়, এগুলো মনে করতেই পারে। ডাজন্ট ম্যাটার, জাস্ট ফোকাস অন ইউর স্টাডি নাও। এখন দেখো এখানে কি হবে, ইডি হবে। অ্যান্সারটা লিখে দাও, অ্যান্সারটা লিখে দাও। কি হবে এখানে? দ্য ফেয়ার অ্যারেঞ্জ বাই দ্য ডিসি 1 year ago। এখানে কি হবে? লিখো 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 ফার্স্ট। was arranged, ভেরি গুড লামিয়া, ভেরি গুড। তারপর আর কে কে যেন করছো? was কবির মানে কে যেন করলে, ভেরি গুড। was, হ্যাঁ এই যে তারিফ করছো, was arranged, ভেরি গুড। তার মানে এখানে দেখো এই ফেয়ার কিন্তু নিজে নিজে অ্যারেঞ্জ হতে পারে না। পাস্টে দেখো এখানে এগো আছে, এগো থাকার কারণে এখানে ফেয়ার একটা মেলা, এই জন্য এখানে কি বলবো? ওয়াজ। এবার অ্যারেঞ্জ এর ভিতরি হলো অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড এর ভিতরে কি? অ্যারেঞ্জড বাই দ্য ডিসি, এটা প্যাসিভ ভয়েস, এই জন্য ওয়াজ অ্যারেঞ্জড, বুঝছো? ওয়াজ অ্যারেঞ্জড। আর এই সেন্টেন্সটাই যদি ঘুরিয়ে থাকতো, এরকম যদি থাকতো যে আই বা ডিসি, এরকম যদি থাকতো ডিসি, তারপর এখানে অ্যারেঞ্জ যদি বলা থাকবে ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার 1 year ago, 1 year ago, এটা কি হতো বলো তো? এটা যদি বলতাম ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার 1 year ago, এখানে অ্যান্সারটা কি হতো? আজ পারি না বলে। পারা না পারার সাথে সাথ নয়, বুঝছো? জাস্ট শুধুমাত্র কি করতে হবে? বোঝার চেষ্টা করো, এখন বোঝার চেষ্টা করো। তাহলে এখানে দেখো, এখানে ডিসি, এটা কি একটা কি হবে বলো? ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার 1 year ago, এখানে কি আনসার করবো? ডিসি এখানে কি বসবে? এখানে কি বসবে? ফার্স্ট 10 সেকেন্ড। ডিসি অ্যারেঞ্জ, ভেরি গুড লামিয়া, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েট। তাহলে এখানে পারা যাচ্ছে, তার মানে একটা যে প্রিপারেশনে ভালো কিছু করা যায়, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? তাহলে আমরা গেলাম, ওকে, এটা আমরা কভার করে দিলাম। আর যদি প্রেজেন্টে হলো বর্ণনা থাকে তাহলে কি হবে? তাহলে যদি মনে করো এখানে যদি 1 year ago না থাকতো, 1 year ago না থাকতো, দেখো কোনো ইঙ্গিত নেই, ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার, তাহলে কি হতো? কে পারবে বলো? যদি এটা পারো তাকে একটা চকলেট গিফট করা হলো, মনে করো মনে মনে একটা চকলেট গিফট করা হলো, এটা যদি পারো, বুঝছো? এটা যদি পারো ডিসি অ্যারেঞ্জ, মনে এখানে কিছু নেই, জাস্ট এতটুকু আছে পরীক্ষায়, বুঝছো? এটা মনে 1 নাম্বার পরীক্ষা আসে, ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার, এটা যদি পারো তাহলে মনে মনে একটা চকলেট গিফট করা হবে, বুঝছো? মানে মনে মনে খুশি, মনে মনে গিফট পাও না। এখানে এটা অ্যান্সার করো, ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার, এটা ক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখি ফার্স্ট কমেন্টস কে করতে পারে? ফার্স্ট কমেন্টস, ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার, এটার অ্যান্সার কি হবে? ফার্স্ট কমেন্টস, ডিসি অ্যারেঞ্জ। তারিফ বলছো, অ্যারেঞ্জ এখন বলবা না, উত্তর বলবো 10 সেকেন্ড পরে। কি হবে? ফার্স্ট ডিসি অ্যারেঞ্জ দ্য ফেয়ার, কি হবে এখানে? এই গ্যাপের সঠিক অ্যান্সার কি হবে? কেউ কি দিতে পারতেছ না? কি হবে? ফার্স্ট কেউ পারতেছ না? বোঝনি এটা? ওকে, লামি আনসার দিয়েছে, অ্যারেঞ্জই হবে। ফার্স্ট বলছে অ্যারেঞ্জই হবে, তারপরে নিশান বলছে অ্যারেঞ্জেস হবে, আর লামিয়া বলছে অ্যারেঞ্জেস হবে। ওকে, এই কজনই দেখতেছো, আর কেউ দেখতেছো না? অ্যারেঞ্জড। ওকে, দেখো তাহলে এখানে কি হবে? ডিসি, এখানে দেখো এখানে কোনো কিছু নেই, অতীত নেই, এখানে অতীত নেই ভাইয়া, অতীত নেই, এখানে অতীত নেই, আর অতীত না থাকার কারণে এটা প্রেজেন্ট। অতীত যেখানে নেই সেখানেই হলো প্রেজেন্ট, তার মানে এখানে প্রেজেন্ট বোঝাচ্ছে। আর প্রেজেন্ট বোঝালে ডিসি, ডিস্ট্রিক্ট কাউন্সিলর, একজন। আমি বলছিলাম একজন যদি হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তাহলে কি হবে? অ্যারেঞ্জেস, বুঝছো? লামিয়া ফার্স্ট অ্যান্সার দিয়েছে। লামিয়াকে মনে করো একটা, মনে করো সাপোজ মনে করো এইটা একটা এটা কি দিতে চাইলাম না, ভুলে গেছি। যাই হোক, যেটা দিতে চাইলাম এটা মনে করো মনে গিফট হিসেবে নাও, পরবর্তীতে দেখা হলে প্র্যাকটিক্যাল দিয়ে দিবেন সব। তাহলে এখানে দেখো অ্যারেঞ্জেস, কি হবে এখানে? অ্যারেঞ্জেস, তাহলে ডিসি অ্যারেঞ্জেস দ্য ফেয়ার, কারণ কি? ডিসি হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর যেহেতু এখানে প্রেজেন্ট, আর প্রেজেন্টের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, বুঝছো? আরেকটা অপশন দেখো, লাস্ট ওয়ান, এটাই যদি এরকম করে থাকতো যে ট্রিস, এরকম যদি থাকতো ট্রিস এইরকম যদি থাকতো, এরকম একটা পরীক্ষা আসবে, in our college campus, এরকম একটা, মানে দুইটা কোণ পাবে এরকম। এইটার কি হবে বলতো? ট্রিজ প্ল্যান্ট ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, ট্রিজ প্ল্যান্ট ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, এটা আনসার কি হবে?
শীত না শীত। আচ্ছা যাই হোক, এটা ক্ষেত্রে কি হবে বলো? ট্রিজ প্ল্যান্ট ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, এটা ক্ষেত্রে আনসার কি হবে? এটা ক্ষেত্রে কি হবে এভরিওয়ান? আমাদের মোটামুটি আর কিছু কয়েকটা রুলস করে শেষ হয়ে যাবে আমাদের। আর এরপর আমরা করবো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স, বুঝছো? আর 3-4টা রুলস করলে তাহলে এইগুলো থেকে বেশি থাকে, বুঝছো? এই জন্য এগুলো বেশি করাচ্ছি। তাহলে ট্রিজ কি হবে? ট্রিজ প্ল্যান্টস, ট্রিজ প্ল্যান্টস, ওয়ার প্ল্যান্টেড, ওয়ার প্ল্যান্টেড। হোয়াট ইজ কারেক্ট? এনিওয়ান ক্যান আনসার দ্য কোশ্চিন কারেক্টলি? Were planted. No, this is not correct. Munia is also incorrect. Planted. এখনো কোনো correct answer পাইনি। I am not yet got the perfect answer. No, wire planted is accurately incorrect. Wire planted হবে না, wire planted হবে না। তাহলে দেখো তো এই জায়গাতে কি কোনো অতীত আছে? আরে অতীত 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 সব জায়গায় লেগে আছে রে। wire wire, এখানে ট্রিজ প্ল্যান্ট ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, এখানে কি অতীতের কোনো নির্দেশক আছে? ওয়ান্স আছে, অতীতের এগো আছে, ইয়েস্টারডে আছে, অতীতের সাল আছে, জুলাই রেগুলেশন আছে, কোনো অতীতের কোনো নির্দেশক নেই। তাহলে ওয়ার কেন আসবে? এখানে ওয়ার কেন আসবে? এর কি অতীতের কোনো নির্দেশনা আছে? ওয়ার প্ল্যান্টেড, এখানে কি অতীত আছে বলো? এখানে কি অতীত কোনো কিছু আছে? তাহলে অতীত কেন নিয়ে আসতেছো? প্রেজেন্টে আসো, প্রেজেন্টে। এবারে বলো, ট্রিজ কি নিজে নিজে প্ল্যান্ট হতে পারে? ট্রিজ কি নিজে নিজে প্ল্যান্ট হতে পারে? পারে না। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হ্যাঁ, এটা আর প্ল্যান্টেড। ইয়েস, আবার বলো আর প্ল্যান্টেড ইজ কারেক্ট। আর প্ল্যান্টেড, ইয়েস ইয়েস লামিয়া, ইয়েস। দেখো তোমাদের জন্য চমক নিয়ে আসছি। আমাদের সামনে নতুন একজন উপস্থাপক আসতেছে যে ক্লাসে শেখাতে চায়। দেখো শোনো, হাই দে। দেখো তো এখানে কারা কারা ক্লাস করতেছে, তাদেরকে একটু হাই দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও, দাও দিবা না? এখানে লিখে পড়াচ্ছি, বুঝছো? এখানে নতুন সদস্য, সে একটু দেখতে আসতে চাচ্ছিল, বুঝছো? এই জন্য একটু দিয়ে দাও, হাই দিয়ে দাও, আপনাদের হাই দিয়ে দাও, দিবা না? লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? সে একটু আসতে যাচ্ছিল, বুঝলো, তোমাদের সামনে। ও আমি মনে হয় দেখেছিল না, দেখা হয়ে গেল। এটা তাহলে বুঝতে পেরেছো? হাই হাই দিচ্ছে, দেখো তোমাকে হাই দিচ্ছে, আরেকবার দাও, শোনা, আরেকবার হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, দাও দাও দাও, হাই দিয়ে দাও, দাও একটু, হ্যাঁ হাত দিয়ে দাও, হাত দিয়ে হাই দিয়ে দাও, হাই দাও, এভাবে দাও, দিবে না? দিবে না? আচ্ছা দাও, ওই ওই ঘরে দাও। ও আচ্ছা যাই হোক, আবার দেখা হবে, সমস্যা নাই। যশোর থাকতে কথা বললাম। যাই হোক, এক সময় দেখানো হবে, আরো বড় হয়ে যাবে, আমার একদিন প্র্যাকটিক্যাল দেখানো হবে। যাই হোক, সবাই কি বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পেরেছো। চকলেট। আচ্ছা যাই হোক, এবার দেখো আমরা পয়েন্টে আসি। ওকে, পয়েন্টে দেখো, আমরা আর 2 থেকে 3টা রুলস আছে, শেষ করে দিই। দেখো, টু এর পরে এখানে রুল মনে করো 4। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এমন একটা প্রিপোজিশন, এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু ব্যতীত অন্য প্রিপোজিশন অফ, অন, ফর, অ্যাবাউট, এই প্রিপোজিশন গুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। টু এর পরে ভি1 বসে, অন্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। রাইট ফর্ম অফ ভার্বস এরকম পাবা, অবশ্যই পাবা। কিছু ফ্রেজ আছে যেমন অ্যাডিক্টেড টু, যেগুলো সবথেকে বেশি আছে, অ্যাডিক্টেড টু। এর টু এর পরে ভি1, শুধু টু এর পরে এই ওন প্রিপোজিশন এর পরে কি বসবে? ওন, অফ, বাইও আসে, বাই, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এগুলো যদি মনে না রাখতে পারো তুমি একবারে গদ্ধ। অ্যাডিক্টেড টু, তারপর উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। আমি এই সলভ করাচ্ছি, এরপরে তুমি মডেল একটা অবশ্যই মিনিমাম একটা মডেল পুরোপুরি সলভ করবা, করে অ্যান্সারের সাথে মিলাবা, বুঝছো? পুরোপুরি একটা সলভ করবা, পুরো তুমি মিলাবা। লাইক এটা তুমি কোন বোর্ড করবা, তোমাদেরকে বড় বলে দিচ্ছি। যদি তোমাদের কাছে কোশ্চেন থাকে ইম্পর্টেন্ট মধ্যে ডিজে বোর্ড, ডিজে বোর্ড 23 সাল করবা, যাও পুরো একটা বোর্ড সলভ করবা। ডিজে বোর্ড 23 সাল সলভ করবা, শুধুমাত্র কানেক্টর ব্যতীত। আর কানেক্টরটা অনেক কঠিন আছে, এটা আমি না দিলে বুঝবা না। কানেক্টর ব্যতীত 23 সালের পুরো কোশ্চেন গুলো সলভ করবে, 1 থেকে 1 টু 9 পর্যন্ত, শুধুমাত্র কানেক্টর ব্যতীত। কানেক্টরটা করবা ঢাকা বোর্ডে, ডিবি বোর্ডের, ডিবি বোর্ডের কানেক্টর 2023 সালের কানেক্টর করবা, বুঝছো? ডিজে বোর্ডের পুরো মডেলটা তুমি সলভ করবে আমি এটা করার পরে, বুঝছো? তাহলে দেখবা যে তোমার মাথায় সবগুলো ঢুকছে,
অবশ্যই সলভ করবে, তাহলে দেখবে তোমার এই যেগুলো যেগুলো রিভিশন দিচ্ছ সেগুলো কাজ করবে। আমি বলে দিলাম ডিজে বোর্ডের 1 থেকে 9 শুধু কানেক্টর ব্যতীত। কানেক্টরটা করবে কোন বোর্ডের? ঢাকা বোর্ডের। আর পরবর্তীতে যদি সময় পাও, যদি আরেকটা করতে চাও তাহলে কুমিল্লা 23 করবে, কারণ কি এই 23 এর সাথে তোমার পুরোটাই সিলেবাস মিল রয়েছে, বুঝছো? ডিজে বোর্ড, কুমিল্লা বোর্ড এগুলো যশোরের সাথে রিলেট করে, বুঝছো? সুতরাং এই কুমিল্লা আর ডিজে বোর্ড এই দুইটা সলভ করলে তুমি দেখবা সকালে ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারতেছো, বুঝছো? তাহলে 60 এর মধ্যে 45 মিনিমাম পাওয়া সম্ভব, আর যদি ভালো করে দাও 50 পাওয়া সম্ভব, বুঝছো? তাহলে এখানে বললাম 2 এর পরে V1 বসে, 2 এর পরে কি বসে? V1 বসে, ওকে? 2 এর পরে মানে ডিজে মানে সরি ডিজে মানে কিন্তু দিনাজপুর বোর্ড, বুঝছো? ডিজে মানে হলো দিনাজপুর বোর্ড, বুঝছো? দিনাজপুর বোর্ড, আর ডিবি মানে হলো ঢাকা বোর্ড, বুঝছো? আর কুমিল্লা বোর্ড সিওএম। আচ্ছা যাই হোক, ডিজে সংক্ষিপ্ত ডিজে রিমিক্স করবে অনেক। আচ্ছা যাই হোক, ডিজে একটু মজা করার মধ্যে ফান, ওকে? এবার দেখো অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, লুকড ফরওয়ার্ড টু, লুকড ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এই ওয়ার্ড গুলোর পরেও টু আছে, দেখো এগুলোর সাথে টু আছে, কিন্তু তারপরে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এগুলোর পরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। যেমন উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টুর ক্ষেত্রে কিন্তু কমপ্লিট সেন্টেন্সও আসে। অ্যাডিক্টেড টু মানে অভ্যস্ত, আর লুক ফরওয়ার্ড টু কোনো কিছুর দিকে আকৃষ্ট হওয়া, বুঝছো? যে তুমি অনেক দিকে তাকাই আছো, এগুলোর পরে ভার্বের সাথে টু আছে, যদি একসাথে থাকে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি, আর এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম, ওকে? রুল 5 and the last rules বলা চলে। মডাল ভার্ব, মডাল ভার্বের পরে V1 বসে। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো হলো মডাল ভার্ব। এরপরে ডিরেক্টলি V1 বসে। মডাল ভার্বের পরে V1, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, দেখো এই মডাল ভার্বের পরে V1 বসে। যেমন আই ক্যান ডু, এই যে ডু এর বেস ফর্ম, তার মানে এখানে ডুই বসবে। মডাল ভার্বের পরে V1, ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আর যদি এই মডাল ভার্বের পরে এম থেকে মডাল, ভি থেকে ভার্ব, মডাল ভার্বের পরে যদি বি থাকে, মানে বি থাকে না, মাঝে মাঝে তোমাকে নিতে হবে। কখন নিবা? যখন প্যাসিভ ভয়েস। মডাল ভার্বের পরে বি থাকলে ভার্বের V3 হবে, আর V3 যদি এই দেখো আমি নিজে কাজটি করি, অ্যাক্টিভ ভয়েস, যদি এরকম থাকতো, পরীক্ষা যদি এরকম থাকতো, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ক্যান আছে, এরপরে ডু আছে ব্র্যাকেটে, এটার ক্ষেত্রে কি হবে? দ্য ওয়ার্ক ক্যান ডু ফর মাই টিচার, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলো তো? The work can do for my teacher। দেখো তো এই যে এই ডুর কাজ কি ওয়ার্ক করতেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? এটা হলো প্যাসিভ ভয়েস, কারণ কি ডুর কাজ ওয়ার্ক করে না, কে করে? আই করে বা অন্য কেউ করে। এই জন্য এই মডাল ভার্বের পরে অটোমেটিক্যালি একটা তোমাকে অ্যান্সারে বি নিতে হবে, কারণ কি এটা প্যাসিভ ভয়েস। তারপরে তোমাকে কি নিতে হবে? ডু এর V3 হলো ডান, তাহলে the work can be done। এই যে এই জন্যই বললাম যে মডাল ভার্বের পরে যদি বি থাকে, ক্যান একটা মডাল ভার্ব, এরপরে বি, তারপরে V3, ডু এর V3 ডান। বুঝতে পেরেছো? তাহলে কখন নিতে হবে? যখন প্যাসিভ ভয়েস, এই ভার্বের কাজ সাবজেক্ট করবে না, তখন মডাল ভার্বের পরে বি নিয়ে ভার্বের V3 করবো। মাঝে মাঝে দেওয়াই থাকবে এই বিটা, তখন V3 বসাই দিলে হবে। আর একটা রুলস আছে, মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে V3 বসবে। মডাল ভার্বের পরে হ্যাভ থাকলে কি বসবে? V3 বসবে, ওকে? এই হলো আমাদের মডাল ভার্বের রুলস, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো মডাল ভার্বের পরে আমাদের যদি সাবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু হয়, সাবজেক্ট দিয়ে যদি মানে ভার্ব দিয়ে, সরি ভার্ব প্লাস এক্সট্রা অংশ দিয়ে যদি শুরু হয়, তাহলে এই ভার্বের সাথে আইএনজি বসে। যেমন টিচ, টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাহলে টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। তারপরে সুইম, সুইম ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিং কি হবে এখানে? সুইমিং, কারণ কি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে। আরেকটা রুলস, যদি একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে, একই সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, তাহলে প্রথমটা টেন্স অনুসারে V1 বা V2 হবে, আর পরেরটার সাথে ভার্বের সাথে আইএনজি হবে। পরেরটার সাথে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। যদি একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে, একটা সেন্টেন্সে দেখবে একাধিক ভার্ব আছে, তখন প্রথমটা V1 বা V2 হবে। যেমন যেমন এরকম থাকে দে স্টার্ট, দেখো তো কি হবে? দে স্টার্ট, দে স্টার্ট, দে স্টার্টেড, দে স্টার্ট দেয়ার জার্নি, they started they start their journey, J-U-R and journey by দেখো এই ক্ষেত্রে কি হবে বলো তো? দুইটার অ্যান্সার আমাকে দাও দেখি। দুইটা গ্যাপ দিয়েছে, একটা স্টার্ট, দে স্টার্ট দেয়ার জার্নি বাই টেক বাস মানি। দুইটা অ্যান্সার বলো, কমা দিয়ে দিয়ে আমাকে অ্যান্সার দুইটা লিখে দাও দেখি। বলো দেখি, কমা দিয়ে দিয়ে অ্যান্সার দুইটা লিখে দাও। দে স্টার্ট দেয়ার জার্নি বাই টেক মাস মানি। ফার্স্ট লিখে দাও অ্যান্সার দুইটা কি কি হবে। লিখে দিয়েছো? দে স্টার্ট দেয়ার জার্নি ড্যাশ বাই, ক্লিয়ার? লিখে দিয়েছো? ফার্স্ট অ্যাক্টিভ আছো না নেই তোমরা? ফার্স্ট 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 দে স্টার্ট দেয়ার জার্নি বাই ড্যাশ ড্যাশ ড্যাশ।
11টা বেজে গেছে, আর 10 মিনিট, আর 10 মিনিট, একটু 10 মিনিট কষ্ট করো, তাহলে শেষ ইনশাল্লাহ। 11:15 মধ্যে শেষ হবে। The starting taking, একজন লেখছে, তারিফ লেখছে স্টার্টিং টেকিং, নিশান লেখছে স্টার্টেড টেকিং। কি বাকিটা কি? বাকিটা কি? স্টার্টেড টেকিং। কি লেখো লেখো লেখো। এখনো সঠিক অ্যান্সার পাই নাই আমি, বুঝছো? এখনো সঠিক অ্যান্সার পাই নাই। কি হবে? মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, তাই মারতেছে। এরপর এখনো পাই নাই। লামিয়া 2টা অপশন দিয়েছো, পাই নাই, এখনো সঠিক অ্যান্সার পাই নাই, বুঝছো? এখনো পাই নাই। স্টার্টেড টেকিং এখনো পাই নাই। আরে মুখ দিয়ে বাইরে হয়ে গেছে স্টার্টেড, তাই স্টার্টেড মারতেছো। আমি কি অতীত কোনো দিয়েছি? এখানে কি অতীত আছে? অতীত আদেও আছে? কারো আছে? নেই, এখানে অতীত নেই। দেখো, দে স্টার্ট দেয়ার জার্নি বাই টেকিং, মানে এখানে কোনো অতীত নির্দেশক আছে? ওয়ান্স আছে? এই সেই আছে? নেই। তার মানে দে হলো কি প্লুরাল, আর প্লুরাল থাকলে যদি অতীত থাকতো তাহলে তো স্টার্টেড হতো, স্টার্টেড তো হবেই না। এবারে হয় দুইটা হবে, হয় এস বা ইয়েস হবে বা হবে না। এবার দেখো, দে প্লুরাল না, যদি মনে করো এরকম থাকে দা বয় একজন, তাহলে কি হবে? স্টার্টস। দা বয় কি হবে? স্টার্টস, এস যোগ হবে। আর যদি থাকতো দা বয়েস একাধিক, তাহলে কি স্টার্টস হতো না স্টার্ট হতো? এতটুকু যদি না বোঝো তাহলে ইউ আর, কি বলবো, যাই হোক। এবারে দেখো, এই দের সাথে কাকে তুলনা করবে? দা বয় কে না দা বয়েস কে, বলো তো? দের সাথে দা বয় মানে কি? দা বয় মানে বালকটি, একজন বালক, তখন এখানে হি হবে। হি স্টার্টস হতে পারে। আর দা বয়েস মানে হলো দে, প্লুরাল। তাহলে প্লুরালের সাথে কি ভার্বের সাথে এস বা ইয়েস হবে, স্টার্ট হবে। দেখছো, মাঝে মাঝে যেটা আছে সেটাই বসবে, কিন্তু তোমরা অনেক কঠিন হয়ে যেতে। তারিফ লেখছো স্টার্টস লিখতেছো। এই যে মনিয়ারটা কারেক্ট হয়েছে, শুনে বুঝছো? আমারটা ঠিক হয়েছে ভাই, কখন দিয়েছো দেখি নেন, বুঝছো? তাহলে এখানে দে প্লুরাল, এই জন্য যা আছে তাই বসবে। এই যে যা আছে তাই অনেকে দিতে চাও না, হবে আসলে হবে না কনফিউজড, এরকম কিছু নয়, বুঝছো? মাঝে মাঝে এইটাই হয়। দে স্টার্ট দেয়ার জার্নি, আর এখানে বাই হলো প্রিপজিশন, এই জন্য কি হবে? এখানে টেকিং, ই উঠে যায়, আইএনজি, টেকিং মাসান। ওকে, আমাদের রাইট ফর্ম ভার্বস মোটামুটি কমপ্লিট। এখান থেকে 14টার মধ্যে 12টা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো, প্যাসিভ অ্যাক্টিভ এগুলো থেকে আসে। লাস্ট ওয়ান আমরা দেখবো কমপ্লিটিং সেন্টেন্স। আর ওয়ার্ডস এন্ড ফ্রেজ তো সবাই পারো, বুঝছো? ওয়ার্ডস এন্ড ফ্রেজ যদি এক কথায় বলি, দেন, বলো দেন থাকলে কি বসে? দেন থাকলে গ্যাপে যদি দেন থাকে তাহলে উড রাদার বসবে। ওয়ার্ডস এন্ড ফ্রেজে দেখবা দেন যদি থাকে, গ্যাপের মধ্যে দেন থাকে মানে বরং ভালো, তখন সেখানে উড রাদার বসে, বরং ভালো অর্থে। তারপরে একটি পারে না, উন্নতি চায়, ছোট বিষয় বড় বিষয়, তখন কি বসবে? লেট অ্যালোন, মানে 5 টাকা ইনকাম করতে পারে না, 10 টাকা করতে চায়, তখন কি বসবে? লেট অ্যালোন। ওয়ার্ডস এন্ড ফ্রেজও এক কথায় বোঝাই দিই, ওয়ার্ডস এন্ড ফ্রেজ, বুঝছো? তারপরে একটি পারে না, উন্নতি করতে চায়, তখন লেট অ্যালোন। তারপরে কি কোনো কিছু করা উচিত অর্থে, বাধ্যতামূলক নয়, তখন কি বলবে? হ্যাড বেটার। কোনো কিছু করা উচিত, তখন হ্যাড বেটার। আর বাধ্যতামূলক, করতেই হবে, তখন কি বলবে? হ্যাভ টু বা হ্যাজ টু বসতে পারে। হ্যাভ টু বা কি বসবে? হ্যাজ টু। বাধ্য, কোনো কিছু করতে বাধ্য, তখন তোমাকে হ্যাভ টু বা কি বসাতে হবে? হ্যাজ টু। হ্যাভ টু বা কি বসাতে হবে? হ্যাজ টু। অনেকে শুধু হ্যাভ টু, হি থাকলে হ্যাজ টু বসবে। আর যদি দে থাকে, উই থাকে, তখন হ্যাভ টু, বুঝছো? তারপরে যদি কি বাধ্যতামূলক, এটা করলাম। তারপর সাবজেক্টের জায়গায় দুইটা বসে সাবজেক্ট হিসেবে, সাবজেক্টের জায়গায় দেয়ার বসে, কি বসে? দেয়ার এর পরে কি থাকে? লিভড। দেয়ার লিভড এ কিং, এরকম থাকে। দেয়ার লিভড, দেয়ার সাবজেক্টের জায়গায় বসে। দেয়ার লিভড, দেয়ার ইজ এ এক্স ইনসিডেন্ট, মানে স্থান বোঝাবে, স্থানগত জায়গা, স্থান বোঝালে আমরা দেয়ার বসাবো। আরেকটা সাবজেক্ট বসে, আরেকটা সাবজেক্ট ইট বসে। ইট মানে কি? ইহা। ইটের পরে দেখবা সিমস থাকে, কি থাকে? দেখবে দেয়ার মধ্যে একটা কমন পেয়ে গেছে, সিমস বা অ্যাপিয়ার্স বা লুকস বা থিংস, ইট সিংস, মানে ভার্বের সাথে এস বাই এস। ইট সিঙ্গুলার, ইট মানে ইহা বোঝায়, ইট সিমস এটা মনে হয় বা অ্যাপিয়ার্স, ভার্বের সাথে এস বাই এস বা ইস থাকে, মানে ইহা জাস্ট, এটি একটি, এরকম বোঝায়। ইট ইজ এ পেন, এরকম, ইট ইজ এ পেন, বুঝছো? তাহলে এরকম ক্ষেত্রে ইট বসাবো। তারপরে কি থাকে? তারপরে হোয়াট ডাজ লুক লাইক, দুইটা গ্যাপ থাকলে হোয়াট ডাজ, দুইটা যদি গ্যাপ, এখানে একটু বোঝার বিষয় আছে, বুঝছো? এই দুইটা তোমরা গুলাই ফেলো। হোয়াট ডাজ ডট লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক কখন বসবে? যখন কোনো কিছু দেখতে কেমন, দেখা বোঝালে, যদি দেখতে কেমন দেখা বোঝায়, তখন হোয়াট ডাজ লুক লাইক বসবে। দেখা বোঝালে হোয়াট ডাজ লুক লাইক। আর যদি কোনো কিছু মনে করো কোন কাজ, হোয়াটস ইট লাইক, এরকম থাকে, বুঝছো? এরপরে দেখবে ভার্বের সাথে আইএনজি আছে, এরপরে ভার্বের সাথে কি আছে? আইএনজি। দুইটা থাকবে, এটা দুইটা গ্যাপ, হোয়াটস, এটা দুইটা গ্যাপ আছে, এটাও দুইটা গ্যাপ। কোনটা বসবে? এটা হলো কোনো কিছু করতে কেমন, মানে কোন কাজ করতে কেমন, মনে করো প্রথম অফিসে গেছি, কেমন লাগবে কাজ করতে, তখন হোয়াটস ইট লাইক ডুইং দিস জব, এরকম বুঝাবে। আর কোনো কিছু দেখতে কেমন, যেমন হাতি
বুঝছো, আমরা এই সময় হাতি টাতি এই সে দেখতে, তারপরে পেঁচা ও বুঝছো স্যাটেলাইট বাবাকে জিজ্ঞেস করতেছে, সোন বাবাকে জিজ্ঞেস করতেছে, এরকম সোন দেওয়া থাকে, বাবা স্যাটেলাইট দেখতে কেমন, হোয়াট ডাজ স্যাটেলাইট লুক লাইক, এরকম থাকলে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। আর যদি কোনো কাজ করতে কেমন, ধান কাটিলো কিনোদিন, ধান কাটার অনুভূতি কেমন, তখন হোয়াট ডাজ মানে হোয়াটস ইট লাইক বসাবো। ওকে, এরপরে কি, এরপরে এখানে আর কি কি থাকে, ইট ইজ হাই টাইম, এখানে আরো কি কি থাকে, ইট ইজ হাই টাইম, বুঝছো, ইট ইজ হাই টাইম, যদি এটাই উপযুক্ত সময় থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম কখন বসাবো, যখন দেখবে সাবজেক্টের পরে ভিটু আছে, সাবজেক্টের পরে ভিটু আছে, সেই গ্যাপে আমরা ইট ইজ হাই টাইম বসাবো, বুঝছো। তারপর কি বসাবো, ইট ইজ হাই টাইম আসলো, তারপর অ্যাজ ইফ, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো কোথায় বসাই, অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো যেন বোঝালে, মানে ভাব দেখানো, সে এমন ভান করে, গ্যাপের আগে দেখবে এরকম থাকবে, প্রিটেন্ড কথা থাকবে, গ্যাপের আগে কি থাকে, আর গ্যাপের পরে কি থাকে, গ্যাপের পরে থাকে সাবজেক্ট প্লাস ভি2 বা ওয়ার, গ্যাপের পরে এই জায়গাটা অ্যাজ ইফ বসবে, এই অ্যাজ ইফ এর পরে দেখবে একটা সাবজেক্ট প্লাস ভি2 আছে বা ওয়ার আছে, সাবজেক্ট প্লাস ভি2 বা ওয়ার আছে, বুঝছো। সেই রকম গ্যাপে আমরা কি বসাবো, সেরকম গ্যাপে আমরা কি বসাবো, অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে এর আগে দেখবে প্রিটেন্ড কথা লেখা দেখবে, ভান, প্রিটেন্ড মানে এমন ভান করে যেন সে রাজপুত্র। আচ্ছা, তারপরে আর কি কি আছে, লেটার অন গেল, ব্রাদার গেল, সিন্স গেল, হ্যাপেটার গেল, আর কি কি আছে, আর তো এইগুলোই, বুঝছো। আর কিছু আছে মনে গেল, অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র সেই মাত্র, এই পাশে ভিটু থাকবে, গ্যাপের আগে ভিটু থাকবে, এই পাশে ভিটু থাকবে, যেই মাত্র সেই মাত্র, যেই মাত্র আমি আসলাম সেই মাত্র বৃষ্টি শুরু হলো, যেই মাত্র কলেজে পৌঁছালাম সেই মাত্র ক্লাস শুরু হলো, এইরকম অর্থে অ্যাজ সুন অ্যাজ বসবে। আচ্ছা, তারপরে আসে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন, এরপরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, এরপরে ভার্বের সাথে কি থাকে, আইএনজি থাকে। তারপর আরেকটা থাকে আনলেস, আনলেস, আর কিছু বাকি আছে, আনলেস মানে যদি না, এর মধ্যেই পাবা, আনলেস মানে যদি না, যদি না, যদি না অর্থ কি, না বাদক যদি নাই, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট হবে না, এইরকম অর্থে আমরা কি বসাবো, এই ধরনের ওয়ার্ডস এন্ড ফ্রেজ বসাবো। ওকে, ওকে, এবার দেখো লাস্ট টাইম আমরা কমপ্লিটিং সেন্টেন্স করে ইনশাআল্লাহ শেষ করি। কমপ্লিটিং সেন্টেন্স লাস্ট ওয়ান, এবার যারা আসো কমপ্লিটিং সেন্টেন্স গুলো সব একবার লিখে দেই আগে রুলস গুলো। দেখো কমপ্লিটিং সেন্টেন্স, আর 5 মিনিট থাকো ইনশাআল্লাহ ধৈর্য ধরে। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স মানে বাক্য পরিপূর্ণকরণ, কি বোঝায়, বাক্য পরিপূর্ণকরণ। তাহলে রুল 1, রুল 1 আমি বলছিলাম যে এই রুলটা বেশি থাকতেছে, দেখতেছি রুল 1 লেস্ট এর ক্ষেত্রে, লেস্ট মানে হলো নতুবা, বুঝছো, লেস্ট মানে কি নতুবা, না হলে, এরপরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট বসবে, শুড বা কি বসবে, মাইট, এরপরে V1, যে তুমি ভালো করে পড়াশোনা করো, না হলে কি করবে, ভালো রেজাল্ট করতে পারবে না। ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল, লেস্ট ইউ শুড ফেল বা ইউ শুড নট গেট এ প্লাস, বুঝছো, ইউ শুড বা ইউ মাইট নট, লেস্ট এর ক্ষেত্রে এটা, বুঝছো। তারপর রুল 2, রুল 2 এর ক্ষেত্রে এটাও আসতেছে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু মানে হলো উদ্দেশ্যে, উদ্দেশ্যে, উদ্দেশ্যে যদি বোঝায় তখন উইথ এ ভিউ টু বসে, আর উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সট্রা অংশ কিছু ওয়ার্ড নিতে হবে, বুঝছো। এইগুলো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এই রুলস গুলো বেশি আসতেছে। তাহলে এখানে উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, এরপর ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সট্রা অংশ মানে এক্সটেনশন নিতে হবে। যেমন কি, ওই যে আমি একটা एग्जांपल তোমাদের করাই, যে আমার ভাই কোথায়, বিদেশ থেকে আসতেছে, আমি ঢাকাতে যাচ্ছি উইথ এ ভিউ টু, আমি ঢাকাতে যাচ্ছি উইথ এ ভিউ টু, তাহলে কি হবে, আই এম গোয়িং টু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু কি, রিসিভিং মাই ব্রাদার, রিসিভিং মাই ব্রাদার, উদ্দেশ্যে, রিসিভ করার উদ্দেশ্যে, বুঝছো। আমি ভালো করে পড়াশোনা করতেছি, আই এম স্টাডিং অ্যাটেন্টিভলি উইথ এ ভিউ টু গেটিং এ প্লাস, গেটিং এ প্লাস মানে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলস হলো ইফ দিয়ে আসতেছে, ইফ দিয়ে তুমি দুইটা কমন পাবা, ইফ দিয়ে, ইফ মানে কি, যদি বোঝায়, ইফ মানে কি বোঝায়, যদি, তাহলে যদি ক্ষেত্রে সাবজেক্ট প্লাস যদি এই পাশে V1 থাকে, তাহলে এই পাশে সাবজেক্ট প্লাস মানে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে ফিউচার টেন্স বসবে, সাবজেক্ট প্লাস উইথ প্লাস V1, বুঝেছো, সাবজেক্ট প্লাস কি বসবে, উইথ প্লাস V1 বসবে, এটা একটা রুলস আসবে। 4 নাম্বার, ইফ প্লাস যদি কি থাকে, সাবজেক্ট প্লাস এই পাশে V2 থাকে মানে পাস্ট টেন্স থাকে, তাহলে এটাতে সাবজেক্ট প্লাস কি বসবে, উড বসবে, উড প্লাস কি বসবে, V1 বসবে। আমার কথা কি বুঝতেছো, মেবি বুঝতেছো, আশা করি। তাহলে এই ক্ষেত্রে দেখো, ইফ এর ক্ষেত্রে আমরা দেখলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকলে সাবজেক্ট প্লাস উড থাকবে, তাই না। বিষয়টা এরকম যে আমি যদি কঠোর পরিশ্রম করতাম, ইফ আই ওয়ার্কড হার্ড, তাহলে কি হবে, I would be succeed in life, আমি সফল হতে পারতাম, বুঝছো। এরকম যদি আমি পড়াশোনা মনে করো, যদি আমি কাজটি শুরু করতাম, if I started my work I would
ফিনিশ ইট, আই উড ফিনিশ ইট। আর যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকতো ইফ হি স্টার্টস হিজ ওয়ার্ক হি উইল ফিনিশ ইট, সে শেষ করতে পারতো, বুঝছো? এরকম ক্ষেত্রে ইফের ক্ষেত্রে দুইটা রুলস। স্যার 5 নাম্বার, 5 এর ক্ষেত্রে আমরা দেখবো 5 এর ক্ষেত্রে 5 নাম্বার ক্ষেত্রে ইট ইজ হাই টাইম আসছে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে দুইটা রুলস, 2 প্লাস V1 বসে, 2 প্লাস কি বসবে V1, আর একটা কি থাকবে যদি সাবজেক্ট দেওয়া থাকে সাবজেক্ট প্লাস কি বসবে V2। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যাচ্ছে মনে করো কি আনএমপ্লয়মেন্ট রেট মানে বেকারত্ব বাড়তেছে, আনএমপ্লয়মেন্ট রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বাড়তেছে। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, এটি উপযুক্ত সময় টু স্টপ মানে বন্ধ করা, টু রিমুভ ইট বুঝছো দূর করা, টু প্রিভেন্ট ইট। আর যদি সাবজেক্ট থাকে তাহলে ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট নিব উই স্টপড, উই কি বসাবো স্টপ ইট V2 বসাবো। ওকে 6 নম্বরের ক্ষেত্রে সোডাট মানে হলো যাতে, সোডাট মানে কি বসায় যাতে। সোডাটের ক্ষেত্রে দুইটা রুলস, আগের ক্ষেত্রে যদি মনে করো এখানে কি থাকে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড নিব, ক্যান বা কুড প্লাস V1, মাঝে মাঝে এই ক্যান বা কুডের সাথে নটও যুক্ত হতে পারে, বুঝছো V1। সোডাট মানে কি বোঝায় যাতে। সব ক্ষেত্রে আমরা সন্তানদের পিছনে টাকা পয়সা খরচ করি যাতে সে খারাপ হয়ে যায়, যাতে সে কি করতে পারে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, বুঝছো? তাহলে এই দেখো যে উই আর বা উই ইনভেস্ট মানি টু আওয়ার চিলড্রেন, উই স্পেন্ড আওয়ার মানি টু আওয়ার চিলড্রেন সো দ্যাট এবারে সোডাট দেওয়া আছে, আমরা স্পেন্ড, এখানে যদি V1 থাকে তাহলে ক্যান বসবে, এই পাশে ক্যান বসবে, আর এই পাশে যদি V2 থাকতো মানে স্পেন্ড থাকতো তাহলে কিন্তু কুড বসতো, স্পেন্ড আছে এই জন্য ক্যান বসবে। তাহলে এখানে সো দ্যাট দে ক্যান ডেভেলপ দেয়ার লাইফ, they can improve their life, they can be succeed, বুঝছো? এরকম আমরা দিতে পারবো। আর যদি স্পেন্ড মানে ব্যয় করতাম তাহলে কি হতো they could, তারা পারতো, they could improve their self। আমার কথা কি বুঝতে পারছো? তারপর এরকম দিতে পারি যে মানুষটি ধীরে হাঁটছিল যাতে, তাহলে এখানে মানুষটি ধীরে হেঁটেছিল, তাহলে the man walked মানে past form the man walked slowly so that যাতে কি যাতে সে পড়ে না যেত, so that he could not, এই কুডের সাথে এবার নট হবে, he could not fall down, সে পড়ে না যেত, বুঝতে পেরেছো? 7 নম্বরে পড়বা 7 নম্বরে 2.2 এটাও আসে, 2.2 এটা আসছে 2.2, এই 2.2 এর পরে ডিরেক্টলি ভার্ব এর V1 মানে এটার অর্থ হলো এত ডট যে এই মাঝে মাঝে এটা এরকম एग्जांपल আসে যে the box এরকম আসে एग्जांपल, the box was এরকম was the box was too heavy, তারপরে এখানে আছে एग्जांपल। তো এই ক্ষেত্রে এই টুর ক্ষেত্রে মাঝে মাঝে এখানে তোমাকে প্রিপজিশন হিসেবে ফর নিতে হবে, ফর নিয়ে অবজেক্ট নিতে হবে, তারপরে টু নিতে হয়, একটা ফর নিতে হবে, তারপর অবজেক্ট হিসেবে মি নিতে পারো, তারপরে V1 বসতে পারে। তাই এইরকম the box was too heavy, এই যাতে ফর দেওয়া আছে তাহলে এখানে ফর কি দিবা ফর মি মানে আমার জন্য, তারপরে কি দিতে পারো টু মুভ মানে সরাতে, বা টু ক্যারি এরকম দিতে পারো, টু ক্যারি, বুঝেছো? এই 2.2 ক্ষেত্রে এই রুলসটা ইম্পর্টেন্ট। ওকে 12টার মতো শিখবো। তারপরে কি আসতে পারে, তারপর আসতেছে এই দেখুন WH ওয়ার্ড দিয়ে আসবে, বুঝছো? আজকে সিম্পলি একটা দেখলাম WH ওয়ার্ড দিয়ে আসতে পারে, WH ওয়ার্ড এরকম হতে পারে the man এরকম আছে, the man dash is my grandfather আজকে একটা বোর্ড সলভ করতে যে পালাম, the man dash is my grandfather, তাহলে এখানে WH ওয়ার্ড বসবে, কি বসবে বলো তো? অ্যাক্টিভ আছো? the man এখানে কি বসবে? the man এখানে আমরা কি বসাতে পারি? the man who, এখানে WH ওয়ার্ড এখানে কি বসাতে পারি? অনলি who বসাতে পারি, the man who is my grandfather, বুঝছো? WH ওয়ার্ড জাস্ট এখানে who বসালো, রিলেটিভ নাও প্রনাউন এতটুকু বসালো, এটা आंसर হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে এরপরে 9 নম্বর রুলস, 9 নম্বরের ক্ষেত্রে কি আসতে পারে? the man who বললাম, ওকে WH হলো 9 10। এই প্রবাদ বাক্য, কিছু প্রবাদ বাক্য আছে, প্রভাব, এই প্রবাদ বাক্যগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন আজকে যেমন দেখলাম সকালবেলায় বলে দেয় সারাদিন কেমন যাবে, তাহলে মর্নিং এরকম প্রবাদ বাক্য আসতে পারে, মর্নিং বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে কি হবে? মর্নিং শোস দা ডে, সকালবেলায় বলে দেয় সারাদিন কেমন যাবে, এটা একটা প্রবাদ বাক্য আসতে পারে। তারপরে ইউনাইটেড উই স্ট্যান্ড, তারপরে কি হতে পারে? ডিভাইডেড উই ফল, বুঝছো? একতাই বল, আমরা যদি কি হয় একতাই উত্থান বিভেদেই পতন, এরকম অর্থে আমরা কি বসাবো? হু ইজ, ভেরি গুড, বুঝতে পেরেছো? তারপরে দেখো
এমন কিছু পদ বাক্য জাস্ট মুখস্থ করবা। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, বুঝছো? এরকম টাইম ইজ টাইট, ওয়েট ফর নান, হেলথ ইজ ওয়েলথ, এরকম কিছু প্রবাদ বাক্য, বুঝছো? আই বুঝে ব্যয় করো, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর কোটস, এইটাও আসে। কাট ইওর কোট, কাট ইওর কোট, এটা একটু ব্যতিক্রম ধর্মী। অ্যাকর্ডিং টু ইওর ক্লোথস, CLOTHS, ক্লোথস, কাট ইওর কোট, তার মানে তোমার যতটুকু কাপড় আছে ততটুকু তোমাকে কাটা উচিত, সেই অনুসারে তুমি কাপড় বানাতে হবে, বুঝছো? এই জন্য আয় বুঝে কি করো, ব্যয় করো, যতটুকু আয় আছে ততটুকু কি করো, ব্যয় করো। তার থেকে বেশি ব্যয় করলে কি হবে, বিপদে পড়বা, পরবর্তীতে টাকা পাবে না, বুঝেছো? আচ্ছা, তারপরে 10 নাম্বার, সবার শেষে আমরা 10 নাম্বারে যেটা দেখবো, হোয়েন রুলস। হোয়েন, হোয়েন মানে হলো যখন, বা হোয়েন, হোয়েন হোয়েন, হোয়েন মানে যখন বোঝায়। হোয়েন মানে কি বোঝায়, যখন বোঝায়। এরা এই ক্ষেত্রে আমরা কি কি বসাবো, সাবজেক্ট প্লাস যদি মানে ভিটু থাকে, বুঝো? হোয়েলের ক্ষেত্রে হোয়েন বা হোয়েল মানে যখন বোঝায়, হোয়েল প্লাস সাবজেক্ট প্লাস যদি ভিটু থাকে, এরপরে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার মানে পাস্ট কন্টিনিউয়াস বসবে, ওয়ার, তারপরে ভার্ব প্লাস কি বসবে, আইএনজি, ভার্ব প্লাস কি বসবে, আইএনজি, বুঝছো? যেমন হোয়েল, যেমন কি যখন আমি পড়তেছিলাম আমার বন্ধু আমার ঘরে এসেছিল। হোয়েন, হোয়েন বা হোয়েল আই স্টাডিড মাই ফ্রেন্ডস ওয়ার কামিং টু মাই রুম, বুঝছো? এই হলো আমাদের ওভারঅল গ্রামাটিক্যাল রুলস। ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। প্রথম থেকে প্রিপোজিশন, ওয়ার্ডস এন্ড ফ্রেজ, কানেক্টর সব কিছুই বুঝিয়ে দিয়েছি। জাস্ট একটু রিভিশন দিয়ে একটা মডেল আমি সলভ করতে বললাম, এখনই সলভ করো। আর ওই যে একটু মনে করো যে তোমাদের যেগুলো রিটেন পার্ট রয়েছে, রিটেন পার্ট গুলো একটু রিভিশন দাও, শর্টকাট গুলো একটু দেখো, যেগুলো যেগুলো প্যারাগ্রাফ মানে সাজেশন দেওয়া আছে আমার পেজে, সবগুলো দেখো, ইনশাআল্লাহ এখান থেকে কম করা। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। ওকে, থ্যাংক ইউ। কানেক্টরস, এটা অনেকে ভয় পাও, বাট ইজি একটা গ্রামার। দেখো প্রথমত আমরা কানেক্টরস দিয়ে শুরু করি। কানেক্টরস, কানেক্টরস মানে আমরা জানি সংযুক্তকারী শব্দ। কি শব্দ বলতো, সংযুক্তকারী শব্দ। তাহলে সংযুক্তকারী শব্দ, তাহলে সংযুক্তকারী শব্দ সব থেকে বেশি বেশি যে সেন্টেন্স গুলো ইউজ হয়, যে ওয়ার্ড গুলো, যে কানেক্টর গুলো ইউজ হয়, সেগুলি আমরা আগে জানবো। যেমন সব থেকে বেশি ইউজ হয় 1 নম্বরে ইনফ্যাক্ট। আমি যে কানেক্টরস গুলো দিতেছি, ইনফ্যাক্ট মানে হলো আসলে, তাই না? এটা বেশি ব্যবহার হয়। এরপরে ব্যবহার হয় অ্যাকচুয়ালি। এগুলো কিন্তু প্রথম দিকে কানেক্টরস হিসেবে এই ওয়ার্ড গুলো সব থেকে বেশি ব্যবহার হয়। অ্যাকচুয়ালি মানে কি বলতো, প্রকৃত পক্ষে। অ্যাকচুয়ালি মানে কি, প্রকৃত পক্ষে। আরেকটা ব্যবহার হয় জেনারেলি। জেনারেলি মানে সাধারণত। এই তিনটা ওয়ার্ড তোমাদের 14টা গ্যাপ থাকবে। কানেক্টরস এর 7 মার্কস, 7 into 7 মানে 7 into 2 মানে 14টা গ্যাপ থাকবে। 14টা গ্যাপ তোমাকে কানেক্টরস বসাতে হবে। সুতরাং এই যে ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, জেনারেলি মিনিমাম 3টা গ্যাপে বসবে। কয়টা গ্যাপে বসবে, 3টা গ্যাপে এই অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বা জেনারেলি তুমি বসাতে পারবে। কোনো কিছু যদি জোর বোঝানো হয়, কোনো কিছু যদি জোর দিয়ে আলোচনা করা হয়, তখন তুমি ইনফ্যাক্ট। যেমন মনে করো যে গাছ আমাদের অনেক, মনে করো কি করে, পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে আমাদের গাছের কি নেওয়া উচিত, যত্ন নেওয়া উচিত। ইনফ্যাক্ট উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। তার মানে এই ইনফ্যাক্ট আসলে আমাদের গাছের যত্ন নেওয়া উচিত। গাছের জোর বোঝাচ্ছে যে গাছকে আমরা কি করা উচিত, গাছের সেবা যত্ন করা উচিত। তারপর অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। তারপর জেনারেলি, সাধারণত। এই 3টা ওয়ার্ড অনেক বেশি ব্যবহার হয়। তারপরে কি ব্যবহার হয়, বিপরীত যদি বোঝায়। বিপরীত বোঝালে বাট। বাট মানে কি, কিন্তু। এতে কিন্তু ওয়ার্ডটা অনেক ব্যবহার হয়। তারপরে ইয়েট। ইয়েট মানে কি বলতো, তবুও। তারপরে কি ইয়েট ব্যবহার হয় রেদার। রেদার মানে কি, বরং। রেদার মানে কি, বরং। এই দেখো, এই বিপরীত বোঝালে এই 3টা, বিপরীত বোঝালে আমরা এই 3টা বসাবো রিপিটিশন, এই গ্রামারটা। তার মানে এখানে দেখো বাট, ইয়েট এবং রেদার, এগুলো বিপরীত অর্থে কি হয়, এই 3টা গ্রামার ব্যবহার হয়ে থাকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 5-6 জন জয়েন করে ফেলছো। তার মানে কানেক্টরসে দেখো প্রথমত যে কয়টা ওয়ার্ড সব থেকে বেশি ব্যবহার হয়, যে 14 থেকে 15টা, সেই কয়টা জানলেই কিন্তু কানেক্টরস তুমি অ্যান্সার করতে পারবে। বিপরীত অর্থ যদি দেয়, তাহলে বাট, ইয়েট বা কি বসাবা, রেদার বসাবা। কিরকম বিপরীত, ছেলেটি অনেক পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। তাহলে ছেলেটি অনেক পড়াশোনা করে তবুও ভালো রেজাল্ট করতে পারে না, বুঝতে পারছো? তাহলে ইয়েট দিব বা বাট দিব, বিপরীত অর্থ বুঝালি। আমার কথা বুঝতে পারছো? এই 3টা, এই বাট, 14টা গ্যাপের মধ্যে 3টা গ্যাপে বাট বসাতে পারবা। 3টা গ্যাপে কি বসাতে পারবা বলতো, বাট বসাতে পারবা। তার মানে এই যে ধারাবাহিক ভাবে তোমাকে জাস্ট কি করতে হবে, এই ওয়ার্ড গুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মুখস্থ করে ফেলো। তারপরে দেখো, তারপরে কি বসাবা, তারপরে কোনটা হতে পারে, এই এরপরে আসবে আমাদের কারণ। যদি কারণ বোঝায়, তাহলে অ্যাজ এ রেজাল্ট কি বসাবা, অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট বা ফর দিস রিজন, ফর দিস রিজন,
আমি যে কানেক্টরস গুলো লিখে দিচ্ছি এগুলো তোমরা মানে শর্টকাট ভাবে লিখে ফেলো। তার মানে আমরা ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি জেনারেলি, বাট এটা হলো বিপরীত তথ্য বোঝালে, কোন কারণ বোঝালে অ্যাজ এ রেজাল্ট বা ফর দিস রিজন। অ্যাজ এ রেজাল্ট মানে কি, এর ফলে, আর ফর দিস রিজন মানে এর কারণে। তারপর দেখো কোন কিছু যদি কি বোঝায়, কোন ব্যক্তি যদি বোঝায়, ব্যক্তির পরে কি বসে, হু বসে। যেমন দিস ইজ এ ম্যান হু ইজ অনেস্ট, এই যে দিস ইজ এ ম্যান, ম্যান একটা ব্যক্তি, তখন হু বসবে। এই হুটা অনেক ইম্পর্টেন্ট, হু অনেক বেশি ব্যবহৃত হয়। তারপরে বস্তুর ক্ষেত্রে কি বসে, হুইজ বসে। যেমন দিস ইজ এ শার্ট হুইজ ইজ ব্ল্যাক। তার মানে এই যে দেখো বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো, হুইজ বসাবো। আরেকটা ভার্বের পরে বসে দ্যাট বসে। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, ভার্বের পরে দ্যাট অর্থ কি, যে, দ্যাট অর্থ যে। আর হুইজ অর্থ কি, যেটি, হুইজ অর্থ যেটি। আর হু মানে হলো যে। আচ্ছা, এরপরে আরেকটা সবথেকে কানেক্টরস ইম্পর্টেন্ট ব্যবহার হয়, সেটা হলো এন্ড। কি ব্যবহার হয়, এন্ড। এন্ড মানে কি, এবং। এই এবং কথাটা মিনিমাম তুমি এই 14টা গ্যাপের মধ্যে 3টা গ্যাপে বসানোর অ্যাবিলিটি রাখো। এবং কারণ কি, দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, দুইটা নাউন, মনে করো রাহুল আছে, রাহুল ড্যাশ রনি। এ দেখো রাহুল একটা নাউন, রনি একটা নাউন, এই দুইটা নাউনকে অ্যাডজাস্ট করবে কে, এন্ড। এইরকম দেখবে অনেক গ্যাপ পাবা, যে পাশাপাশি দুইটা নাউন বসেছে, দুইটা অ্যাডজেক্টিভ বসেছে, মানে পার্টস অফ স্পিচ, সেম পার্টস অফ স্পিচ যদি পাশাপাশি বসে, দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য এন্ড ব্যবহার হয়। তার মানে 3টা গ্যাপে আমরা এন্ড বসালাম, দেখো বোঝো। তারপর হু ইজ দ্যাট, এখানে এটার মধ্যে দুইটা পাবা, একটা ব্যক্তির ক্ষেত্রে হু বসাবা একটা গ্যাপে, আর বস্তুর ক্ষেত্রে কি বসাবা, দ্যাট বসাবা বা হুইজ বসাবা, এই দুইটা ক্ষেত্রে। তারপর ভার্বের পরে কি বসে, দ্যাট বসে। ওকে, তারপর কারণ বুঝালে অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, এটা বসে। আর যদি সবার শেষের গ্যাপে সো বসে, সো মানে সুতরাং, সো মানে কি বসে বলতো, সুতরাং, সুতরাং বা তাই, এটা হলো যে নাম্বার গ্যাপে, মানে এন নাম্বার গ্যাপে। তোমাদের যত 14টা গ্যাপ, এন নাম্বার গ্যাপে বা এল নাম্বার গ্যাপে সো বসবে। দেখবা যে সব কথা সারমর্ম বোঝাতে সো বসে। সুতরাং আমাদের অনুসরণ করা উচিত, সো উই শুড ফলো দেম, এরকম অর্থে সারমর্ম সবার শেষে। আর যদি কনফিউজড হও যে এই গ্যাপে কি বসাবো, মানে তুমি বুঝতে পারতেছো না এই গ্যাপে কি বসাবো, তখন তুমি দুইটা কানেক্টরস ইউজ করবা। মানে কনফিউজড, এখানে দ্যাট বসাবা, এখানে সো বসাবা, হু বসাবা, কনফিউজড পারতেছো না, তখন স্যারকেও কনফিউজ করার জন্য দুইটা কানেক্টরস আছে। সেই দুইটা কানেক্টরস কি বলতো, সেটা দুইটা হলো হাউইভার বা মোরিভার। হাউইভার বা কি বসাবা, মোরিভার, মানে যাই হোক। এই দুইটা হলো এমন কানেক্টরস যেটা স্যারকে কনফিউজ করে দিবে, আসলে এটা হবে না হবে না, তখন স্যার এর উপর ডিপেন্ড করে তোমাকে মার্ক দিয়ে দিবে, আসলে এটা দেওয়া যায়। বুঝতে পারছো? তার মানে তুমি যদি কনফিউজ হও কোনটা বসাবা, তখন কানেক্টরসে এরকম দুইটা গ্যাপে, তুমি দুইটা গ্যাপে 14টার মধ্যে দুইটা গ্যাপে তুমি হাউইভার বা মোরিভার বসাতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আল সাফি বলতেছো কেমন আছো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই বুঝতে পারতেছো আমার কথা ক্লিয়ারলি। তারপরে দেখো এরপরে আমরা আর কিছু ধারাবাহিক ভাবে যদি বোঝাই, কি বোঝায়, ধারাবাহিক ভাবে যদি বর্ণনা বোঝায়। তুমি মনে করো যে একটা এক্সাম্পল দিচ্ছ, ধারাবাহিক ভাবে বর্ণনা বোঝাচ্ছে, তখন আমরা ফার্স্টলি বসাবো, FIRSTLY। ফার্স্টলি মানে কি, প্রথমত, ফার্স্টলি মানে প্রথমত। তারপর সেকেন্ডলি মানে দ্বিতীয়ত। থার্ডলি মানে তৃতীয়ত, মানে ধারাবাহিক ভাবে বর্ণনা। এবং সর্বশেষ বর্ণনা করার জন্য আমরা ফাইনালি বসাবো, ধারাবাহিক ভাবে বর্ণনা। আর সর্বশেষ কানেক্টরস আমরা যেটা ইউজ করবো সেটা হলো কোন উদাহরণ যদি দেওয়া থাকে, যদি উদাহরণ দেওয়া থাকে, কি বসাবা, ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়া থাকে। যেমন মনে করো যে অনেকে উদাহরণ দেয় যে এরকম, যে বন্যার কারণে অনেক ক্ষতি হয়। কিরকম ক্ষতি হয়, বন্যার কারণে দেখা যাচ্ছে মাটি ধসে যায়, মানুষের বাড়িঘর ভেঙে যায়, উদাহরণ দিচ্ছে, যেমন এই ক্ষতি হচ্ছে, উদাহরণস্বরূপ এই ক্ষতি হচ্ছে। বুঝতে পারছো? তখন তুমি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারবা। তারপরে কি ব্যবহার করতে পারবা, সাস এস মানে হলো যেমন। সাস এস মানে কি, যেমন। প্রত্যেকটা যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে তুমি খাতায় লিখে ফেলবে, প্র্যাকটিস করবা, বোর্ড এক্সাম্পল প্র্যাকটিস করবা। আজকে রাতটা হলো প্র্যাকটিসের জন্য, মিনিমাম 2টা বোর্ড, ফুল বোর্ড প্র্যাকটিস করবা। এখন কয়টা বাজে, এখন 10টা বাজে। আমার ক্লাস দেখাচ্ছে 11টার মধ্যে শেষ হয়ে যাবে। 11টার পর 11টা থেকে 12টা থেকে 1টা পর্যন্ত ফুল 2টা মডেল সলভ করবা আমার এই সব রিভিশন করার পরে। বুঝতে পারছো? তাহলে দেখবা যে তুমি অ্যাবিলিটি অর্জন করছো। তারপর তুমি অ্যান্সার শিটের সাথে মিলাই দেখবা যে তুমি কতটুকু বুঝলা, যে এই গ্রামারগুলো যে পড়লা, তুমি আমার সাথে এখন রিভিশন দিলা, মডেল সলভ করে অ্যান্সার দেখে মিলাবা। 1টার মধ্যে তুমি ঘুমাই যাবা, ঘুমানোর পর সকালে আবার উঠবা, সকালে উঠে সব রিটেন পার্টগুলো রিভিশন দিবা। রিভিশন দেওয়ার পরে আবার এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো একবার রিভিশন দিবা, দেওয়ার পরে ফ্রেশ মনে তুমি পরীক্ষা দিতে যাবে, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। ওকে, এরপর দেখো উদাহরণস্বরূপ বুঝালে, ফর এক্সাম্পল সাস এস বা কি বসাবো, সাস এস বা লাইক বসাতে হবে, উদাহরণ দেবো। তাহলে এই কানেক্টরস হলো এটা।